আমরা এ পর্যায়ে তাপ প্রসারণের হেসের সূত্র পড়ব এবং এই লেকচারটি তাপ প্রসারণের সর্বশেষ লেকচার হবে। আমরা হেসের সূত্র শুরু করব একটি এক্সাম্পল দিয়ে। ধরে নাও আমরা একটা বিক্রিয়া কল্পনা করছি, যেই বিক্রিয়ার বিক্রিয়ক হলো এ, উৎপাদ হচ্ছে বি, অর্থাৎ এ থেকে বি তৈরি হচ্ছে এবং এই বিক্রিয়াটি সরাসরি এ থেকে বি তৈরি করছে একটি ধাপে। এবং ধরে নাও এই বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ ডেল এইচ সেটার ভ্যালু হচ্ছে এরকম, জাস্ট শুধু ডেল এইচই রাখলাম, ভালো কথা। এখন এই বিক্রিয়াটিকে আমি এখন যদি কয়েকটি ধাপে সংঘটিত করি, অর্থাৎ সরাসরি এ থেকে বিতে না গিয়ে ধরে নাও এ থেকে হলো সি, তারপরে সি থেকে হলে ডি, ডি থেকে হলো বি, এরকম যদি ঘটনা ঘটে এবং প্রত্যেকটা ধাপের জন্য নিশ্চয়ই বিক্রিয়া তাপ থাকবে, কারণ তিনটেই তো আলাদা আলাদা বিক্রিয়া। তো এটা ধরে নাও ডেল এইচ ওয়ান, এটা হচ্ছে ডেল এইচ টু, এটা হচ্ছে ডেল এইচ থ্রি। তাহলে তিনটি ধাপের জন্যই আমরা আলাদা আলাদা বিক্রিয়া তাপের মান পাচ্ছি, ভালো কথা। এখন এই দুইটি ক্ষেত্রে পার্থক্যটা আসলে কোথায়? অর্থাৎ আমরা এখানে কয়েকটি ধাপে বিক্রিয়াটিকে সংঘটিত করেছি আর উপরে মাত্র একটি ধাপে বিক্রিয়াটিকে সংঘটিত করেছি। এই উপরের বিক্রিয়াটার প্রারম্ভিক অবস্থা বা শুরু হয়েছিল এ দিয়ে আর শেষ অবস্থা তথা শেষ হয়েছে বি দিয়ে। সেম এখানেও তিনটি ধাপটা শুরু হয়েছে এ দিয়ে আর এই তিন ধাপের সর্বশেষ শেষ হয়েছে বি দিয়ে। তার মানে আমাদের প্রারম্ভিক এবং শেষ অবস্থা কিন্তু সেমই আছে। আমি এ থেকে বিতে গিয়েছি, একটি ধাপের মাধ্যমে এখানে ঘটনাটা ঘটিয়েছি, এখানেও এ থেকে বিতে গিয়েছি, বাট তিনটি ধাপের মাধ্যমে ঘটনাটা ঘটিয়েছি, কিন্তু প্রারম্ভিক এবং শেষ অবস্থা সেমই আছে। তাহলে এটা দ্বারা আমি আসলে কি বোঝাতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি কোনো একটা বিক্রিয়া যে কয়টি ধাপেই ঘটুক না কেন, এখানে আমি একটি ধাপে ঘটালাম, এখানে আমি তিনটি ধাপে ঘটালাম, আবার দুটি ধাপেও হতে পারে, ওই সেম বিক্রিয়াটা চারটি ধাপেও হতে পারে। যে কয়টি ধাপেই ঘটুক না কেন প্রতি ক্ষেত্রে মোট বিক্রিয়া তাপের পরিমাণটা সমান হবে। আবার বলছি, কোনো একটা বিক্রিয়ার প্রারম্ভিক ও শেষ অবস্থা সেম থাকলে ওই বিক্রিয়াটা যে কয়টা ধাপেই ঘটুক না কেন ওই বিক্রিয়ার মোট বিক্রিয়া তাপ সেম থাকবে। কীরকম? আমি যদি আমার মুখের কথাটা ম্যাথমেটিক্যালি সূত্রের মতো করে যদি একটু লিখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে ডেল এইচ ইকুয়ালস টু ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি। দেখো, আমরা এক ধাপে যখন সংঘটিত করেছি তখন যে বিক্রিয়া তাপের পরিমাণটা ছিল, তিন ধাপে সংঘটিত করার প্রত্যেকটা ধাপের বিক্রিয়া তাপের সমষ্টির সমান হচ্ছে এক ধাপের বিক্রিয়া তাপের সমান। ওকে, তাহলে আবার বলছি যে আমরা বিক্রিয়া তাপটিকে যে কয় ধাপেই সংগঠিত করি না কেন, বিক্রিয়াটিকে যে কয়টি ধাপেই সংঘটিত করি না কেন, প্রতি ক্ষেত্রেই বিক্রিয়া তাপের পরিমাণটা সমান থাকছে। প্রতি ক্ষেত্রে বলতে এইটা না যে প্রত্যেকটা ধাপে ইন্ডিভিজুয়ালি না, কিন্তু আমি এই বিক্রিয়াটিকে যে কয় ধাপেই করি না কেন, 3 ধাপে করি, আরেকবার 5 ধাপে করলাম, আরেকবার 4 ধাপে সম্পন্ন করলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে এইগুলোর মোট যে বিক্রিয়া তাপের পরিমাণটা সেটা সমান হবে কার? একটা ধাপে করলে যেটা সেটার সমান হবে, 5টি ধাপে করলে যেটা সেটার সমান হবে। এটা হচ্ছে আমাদের এই হেসের সূত্রের মূল কথা। তাহলে আমরা এই জায়গাটা একটা বক্স করে দেই। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এইটার ডেফিনিশন আসতে পারে, কতে দিতে পারে। তো আমরা এইটার ডেফিনিশনটা যদি আমরা একটু দেখে ফেলি, তো হেসের সূত্র আমাদেরকে বলছে যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক ও শেষ অবস্থা একই থাকে, তবে সে বিক্রিয়া যত ধাপেই সংঘটিত হোক না কেন প্রতি ক্ষেত্রেই বিক্রিয়া তাপের মান সমান থাকবে। আবার বলছি, প্রতি ক্ষেত্র মানে এরকম না যে প্রত্যেকটা ধাপে ধাপে না, এই বিক্রিয়াটা 3 ধাপেও হতে পারে, 4 ধাপেও হতে পারে, 5 ধাপেও হতে পারে। যে কয় ধাপেই হোক না কেন প্রতি ক্ষেত্রে, ওই যে কয় ধাপে হোক না কেন সেই প্রতি ক্ষেত্রে আলটিমেটলি এই বিক্রিয়া তাপের মোট বিক্রিয়া তাপের পরিমাণটা সমান হবে। যেমন ধরো এখানে এক ধাপে হয়েছে সেটার যে বিক্রিয়া তাপ, 3 ধাপে যে হয়েছে সেটার যে মোট বিক্রিয়া তাপ, এরা সমান। ইকুয়ালসটা আমরা লিখতে পারতাম যদি এই বিক্রিয়াটা 5 ধাপে সংঘটিত হতো, ইকুয়ালস টু কি
5 ধাপের প্রত্যেকটা ধাপের বিক্রিয়া তাপের সমষ্টি ইকুয়ালস টু আমরা লিখতে পারতাম। তো এইটা হচ্ছে হেসের সূত্রের মূল কথা। আমরা যদি আরেকটু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার হই, ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ধরে নাও যে আমরা কার্বন ডাই অক্সাইড তৈরির বিক্রিয়াটা তো জানি, রাইট? কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কিভাবে? কার্বন প্লাস বাতাসের অক্সিজেন, কার্বন সলিড থাকে, অক্সিজেন থাকে গ্যাসাস রূপে, দেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় যদি পূর্ণ দহন ঘটে আর কি। হ্যাঁ, পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন ধরে নাও পূর্ণ দহন হলো না। পূর্ণ দহন বলতে কি বোঝানো হয়? আমি আমার প্রিভিয়াস লেকচারগুলোতে আলোচনা করেছি যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অনুপস্থিতি থাকলে কার্বনের যে দহনটা হয় সেই দহনটা হচ্ছে পূর্ণ দহন। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অনুপস্থিতিতে কার্বনের যে দহন হয় সেই দহনটা হচ্ছে পূর্ণ দহন। তাহলে দেখো এখানে 1 মোল অক্সিজেন না থেকে হাফ মোল অক্সিজেন নিলাম, তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। পূর্ণ দহন না হলে আর কার্বন ডাই অক্সাইড পাবো না, তখন যেটা পাবো সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, এবং এটা কিন্তু একটা বিষাক্ত গ্যাস। এজন্যই বলা হয় যে কোনো একটা হাইড্রোকার্বনের যদি পূর্ণ দহন না ঘটে তাহলে কার্বন মনোঅক্সাইড অথবা কার্বন তৈরি হয়, যেটা পরিবেশের জন্য কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি ক্ষতিকর। তাই পূর্ণ দহন হওয়াটা ভালো। পূর্ণ দহন না হলে জিনিসটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভেরি মাচ হ্যাজার্ডাস হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের তো কার্বন ডাই অক্সাইড ফুলফিল করতে হবে, তাহলে আবার কার্বন মনোঅক্সাইডটাকে আমরা নিয়ে আসি। এই কার্বন মনোঅক্সাইডের সাথে আবার আমরা হাফ মোল অক্সিজেন যোগ করে দিই। তাহলে এই সংযোজন বিক্রিয়া বা দহন বিক্রিয়ার সাহায্যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পরিপূর্ণরূপে একটা কার্বন ডাই অক্সাইড পেলাম। তাহলে দেখো তো আমাদের এই যে উপরের বিক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি, এই উপরের বিক্রিয়াটিতে ধরে নিচ্ছি আমাদের দহন তাপ বা হচ্ছে বিক্রিয়া তাপের ভ্যালু হচ্ছে ডেল এইচ, আর এটাতে ডেল এইচ ওয়ান, এটাতে ডেল এইচ টু, কারণ এটা তো 2 ধাপে ঘটেছে এবং আমাদের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল জিনিস কিন্তু সেম। আমাদের এখানে শুরু হয়েছিল কার্বন দিয়ে, শেষ হলো কার্বন ডাই অক্সাইড দিয়ে। এই 2 ধাপের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে কার্বন দিয়ে এবং শেষ হচ্ছে ঠিকই কার্বন ডাই অক্সাইড দিয়ে। আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। এখন এখানে যদি আমরা হেসের সূত্রের আলোকে জিনিসটাকে যদি লিখি তাহলে কি দেখা যাচ্ছে, যখন এই বিক্রিয়াটি 1 ধাপে সংঘটিত হয় তখন যেই ডেল এইচের মান, যখন বিক্রিয়াটি 2 ধাপে সংঘটিত হয় সেই 2 ধাপের ডেল এইচের মানের সমষ্টির সমান হচ্ছে 1 ধাপের ডেল এইচটা। তাহলে এই যে অর্থাৎ 1 ধাপের বিক্রিয়াটির ডেল এইচের সমান হচ্ছে 2 ধাপের ডেল এইচের সমষ্টির। তাহলে এটাই হচ্ছে আমাদের হেসের সূত্রের মূল কথাটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা যেই পার্টটুকু দেখতে চাই সেটা হচ্ছে ল্যাভয়েসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। তার আগে আমরা আরেকটা এক্সাম্পল যদি একটু দেখি, আরেকটু ক্লিয়ার করা দরকার। এটা তো একটা এক্সাম্পল দিয়ে দেখেছি, আরেকটা এক্সাম্পল দেখি আমরা যেটা বললাম এইমাত্র, ল্যাভয়েসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। আর একটা ছোট্ট একটা সূত্র আছে, ওটা নর্মাল, ওটা না পড়ালেও তোমরা বুঝতে পারবে, বাট তারপরও ওটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে আর কি, দেখায় রাখবো। তো ওটার আগে আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি, সেটা হচ্ছে যে যেমন ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড 2 ধাপে তৈরি হতে পারে। কিভাবে তৈরি হতে পারে? যেমন ধরে নাও এই যে আগে আমি এখন ওই ধাপ 2টা আগে লিখছি, গোটা বিক্রিয়াটা পরে লিখব। এই যে এরকমভাবে হতে পারে জিনিসটা, মানে একচোটে আমি সমতা করে দিচ্ছি, 5/2 লিখলাম কারণ একটা ক্লোরিন নেওয়ার জন্য। এই যে 2 2 কাটা যায় আর 5 থাকে, তাহলে এই যে দেখো PCl5। আচ্ছা, গোটাটাই আগে লিখলাম, অর্থাৎ 1 ধাপের বিক্রিয়াটাই আগে লিখলাম। এরপর এটা আর কিভাবে হতে পারে, যেমন ধরে নাও তো এটা 2 ধাপে হলে দাঁড়াবে হচ্ছে ফসফরাস 3/2 Cl2 PCl3, এবং এই PCl3টার সাথে আবার শুধু Cl2 যুক্ত হলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও আলটিমেটলি 2 ধাপে সংঘটিত হচ্ছে। ইনিশিয়াল অবস্থা ছিল এটা, ফাইনাল অবস্থা হচ্ছে এটা। ওকে, এখানেও আলটিমেটলি যে 2 ধাপে যখন সংঘটিত হচ্ছে তখনও ইনিশিয়াল অবস্থায় এটা,
ফাইনাল অবস্থা এটা, তার মানে অবশ্যই এটা হেসের সূত্র মানবে। তাহলে যদি মানে তাহলে কি দাঁড়াচ্ছে, এটার বিক্রিয়া তাপ ডেল এইচ হলে, এটার বিক্রিয়া তাপ ডেল এইচ ওয়ান হলে, এটার বিক্রিয়া তাপ ডেল এইচ টু হলে আমরা হেসের সূত্র অনুযায়ী দাবি করতে পারবো ডেল এইচ ইকুয়ালস টু ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু। এই হলো এইখানকার বিষয়বস্তু। আশা করি বিষয়টা মোটামুটি কায়দায় বোঝা গিয়েছে। এরপর আমরা এখান থেকে ম্যাথ করব, তখন এই জায়গাগুলো আরও অনেক বেশি ক্লিয়ার হবে। তো এটার মূল কথাটা হচ্ছে, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শোষিত বা উৎপন্ন হয়, বিপরীতমুখী বিক্রিয়ায় ঠিক সমপরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয়। তো এইটাই হচ্ছে মেইন কথা। তবে এখানে একটু ব্যাপার আছে, যেখানে সাইনের পরিবর্তনটা হবে, মানে আমি যদি নর্মালি বুঝাই জিনিসটা, সেটা হলো এরকম যে ধরে নাও কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ছিল এ, উৎপাদ হচ্ছে বি, এ থেকে আমরা বি পেলাম। এখন এক্ষেত্রে ডেল এইচের ভ্যালু ধরে নিচ্ছি আমরা প্লাস এক্স কিলোজুল পার মোল। আর বি থেকে যদি ই হয়, অর্থাৎ বিক্রিয়াটাকে যদি আমি উল্টিয়ে দেই, প্রোডাক্ট এখন রিয়েক্ট্যান্ট হিসেবে কাজ করছে, আর আগেরবার যেটা রিয়েক্ট্যান্ট হিসেবে কাজ করছিল সে এখন প্রোডাক্ট হিসেবে কাজ করে, জাস্ট উল্টে দিলাম। তাহলে উল্টে দিলে অবশ্যই দিস ইজ কমন সেন্স যে এই যে ডেল এইচের মানটা, এই মানটা সাংখ্যিক মানের দিক দিয়ে সেম থাকবে। জাস্ট কি পরিবর্তন আসলো, এখানে প্লাস ছিল আর এই জায়গাটাতে কি মাইনাস, জাস্ট সাংখ্যিক মানটা সেম থাকবে আর কি। ওইটাই বলেছে যে পরিমাণটা সেম থাকবে, বাট এই যে সাইনে একটা চেঞ্জ আসবে। অর্থাৎ এ থেকে বি এই রিয়াকশনটা যদি এক্সোথার্মিক হয়ে থাকে, সরি এন্ডোথার্মিক হয়ে থাকে, তাহলে বি থেকে এ এটা হবে এক্সোথার্মিক রিয়াকশন। মানে এ থেকে বি এটা যদি তাপ হারি বিক্রিয়া হয়ে থাকে, বি থেকে এ হবে তাপ উৎপাদী বিক্রিয়া, উল্টে দেবার কারণে। ঠিক আছে, সাংখ্যিক মান সেম থাকলো, জাস্ট কি ডেল এইচের চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কখন? যখন আমরা বিক্রিয়া এবং উৎপাদকে সোয়াপ করছি আর কি। ওকে, সো এই হচ্ছে বিষয়টা। তো এইটা আমাদের হেসের সূত্রের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোতে টুকটাক কাজে লাগবে আর কি। ওকে, তো এখন যে বিষয়গুলো দেখবো আমরা সেগুলো হচ্ছে পুরোটাই ম্যাথ। আমাদের এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, আমরা বেশ কিছু উদাহরণ দেখব এবং ম্যাথগুলো যথেষ্ট সহজভাবে তোমাদের নিকট উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, নিচের বিক্রিয়ার ডেল এইচ নট তথা বিক্রিয়া তাপের মান কত, অথবা সিইউও এর সংগঠন তাপ নির্ণয় করো। অর্থাৎ কপার অক্সাইডের সংগঠন তাপ নির্ণয় করো। তো বিক্রিয়াটি দেয়া আছে হচ্ছে এটা, কপার হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করছে। প্রথম কথা হলো, এই বিক্রিয়ায় কেন ডেল এইচ নট এবং কপার অক্সাইডের সংগঠন তাপকে একই বলে দাবি করা হচ্ছে? কারণ এই যে এখানে অথবা দেয়া আছে না, তার মানে তো একই বলে দাবি করা হচ্ছে যে যাহাই এই বিক্রিয়ার জন্য ডেল এইচ নট তথা বিক্রিয়া তাপ, তাহাই হচ্ছে এই বিক্রিয়ার কপার অক্সাইডের সংগঠন তাপ। এখন কেন, এটা আমরা প্রিভিয়াস লেকচারে বিস্তারিত আলোচনা করে এসেছি এবং এই সংক্রান্ত বেশ কিছু ম্যাথ করে এসেছি। তারপরেও যদি আমি ছোট্ট করে একটু বলে দেই যে ডেল এইচ নট বিক্রিয়া তাপের সংজ্ঞা কী ছিল, পার্টিকুলার কোনো একটা বিক্রিয়ায় যেই পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয়। আর সংগঠন তাপের সংজ্ঞা ছিল এক মোল উৎপাদ তৈরি করার জন্য যেই পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয়। তাহলে এই পুরো বিক্রিয়ার উৎপন্ন তাপ ডেল এইচ নট। আবার এই বিক্রিয়া দিয়েই তো আবার এক মোল উৎপাদ তৈরি হতে দেখছি আমরা, এটা এখানে এক মোল কপার অক্সাইড আছে। সো দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার জন্য যাহাই ডেল এইচ নট তাহাই হচ্ছে কপার অক্সাইডের সংগঠন তাপ। কিন্তু যদি কপার অক্সাইড বা উৎপাদ এখানে যদি 2 মোল হতো, তাহলে আমরা এই ডেল এইচ নট ইকুয়ালস টু কপার অক্সাইডের সংগঠন তাপ বলতে পারতাম না। তখন এই ডেল এইচ নটকে 2 দিয়ে ভাগ করা লাগতো, কারণ 2 মোলের জন্য এত, অতএব 1 মোলের জন্য কত, ওইভাবে করে বের করতে হতো। তো যাই হোক, তো উৎপাদ যেহেতু এখানে 1 মোল, তাই এই উৎপাদের জন্য যাহাই সংগঠন তাপ তাহাই হচ্ছে এই পুরো বিক্রিয়ার বিক্রিয়া তাপ। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রিঅ্যাকশনের বিক্রিয়া তাপ বা কপার অক্সাইডের সংগঠন তাপ নির্ণয় করার জন্য আমাদেরকে এই দুটি রিঅ্যাকশন দেওয়া আছে। মানে কি? মানে হচ্ছে দেখো তো, আমরা শুরু করেছি কি দিয়ে, কপার দিয়ে, হাফ মোল অক্সিজেন দিয়ে, আমরা শেষ করলাম হচ্ছে কপার অক্সাইড দিয়ে। আমাদেরকে এই বিক্রিয়াটা এখানে এক ধাপে দেখানো হয়েছে, এই সেম বিক্রিয়াটাকে নিচে 2 ধাপে সংঘটিত করা হয়েছে, যেমনটা এইমাত্র আলোচনা করে এসেছি হেসের সূত্রানুসারে।
তো এই 2 ধাপে বিক্রিয়া সংঘটিত করলে আমরা তো হেসের সূত্রানুসারে জানি যে একটা বিক্রিয়া 1 ধাপে হোক বা 2 ধাপে হোক বা 3 ধাপে হোক, যে কয় ধাপেই হোক না কেন, প্রতি ক্ষেত্রে মোট বিক্রিয়া তাপের মানটা সমান থাকবে। তাহলে এখানে 1 ধাপে হচ্ছে, তাহলে এটার জন্য পার্টিকুলার একটা বিক্রিয়া তাপ আছে, ওইটাই নির্ণয় করতে বলেছে। কিভাবে নির্ণয় করব? এই যে 2 ধাপে বিক্রিয়াটি যে সংঘটিত হয়েছে, এই 2 ধাপের বিক্রিয়ার যে ∆H নটের ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলোর সাহায্যে আমরা বের করব। কিন্তু তার আগে হুবহু এই বিক্রিয়কের মতো এই 2 ধাপের বিক্রিয়াটিকে কনভার্ট করতে হবে। আবার বলছি, 1 ধাপের বিক্রিয়াটির মতো করে এই 2 ধাপের বিক্রিয়াটিকে কনভার্ট করে নিতে হবে। দেখি তো হুবহু আছে কিনা, না থাকলে তো অবশ্যই আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। যেমন ধরো, আমাদের এই যে বাম পাশে কি দরকার, রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কপার দরকার আছে। এই যে 2 নম্বর বিক্রিয়াটিতে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কপার আছে, ফাইন, কোনো চেঞ্জ লাগবে না। হাফ মোল অক্সিজেন দরকার, হ্যাঁ হাফ মোল অক্সিজেন এখানে আছে, ঠিক আছে। তারপর ডান পাশে দরকার হচ্ছে কপার অক্সাইড, ডান পাশে, এই যে ডান পাশ এটা, তাহলে ডান পাশে কপার অক্সাইড দরকার। তো দেখি ডান পাশে কপার অক্সাইড আছে কিনা, হ্যাঁ আছে, বাট কতটুকু কপার অক্সাইড আছে? 2 মোল কপার অক্সাইড আছে, দ্যাটস দ্য প্রবলেম। তাহলে এখন আমাদের এই 2 মোল তো আসলে নেওয়া যাবে না, আমাদেরকে কি করতে হবে? হুবহু এটার সাথে মিলাতে হবে, হুবহু এই 1 ধাপের বিক্রিয়াটির সাথে মিলাতে হবে। তাহলে সেটা যদি করতে চাই, তাহলে আমরা আরেকটু দেখি তো যে আর কোথাও কপার অক্সাইড আছে কিনা। হ্যাঁ, এ পাশে একটা কপার অক্সাইড আছে। তা আমরা যখন এই 2টা বিক্রিয়াকে যোগ করব, তখন দেখো এটা ডান পাশে অবস্থান করছে, এটা বাম পাশে অবস্থান করছে, এদেরকে যদি যোগ করি বাই ডিফল্ট কাটাকাটি যাবে। এই 2টা কপার অক্সাইড থেকে এই একটা কপার অক্সাইড বাদ চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, থাকবে একটা কপার অক্সাইড। আর যদি এখানে একটা এক্সট্রা কপার অক্সাইড না থাকতো, তাহলে আমাদের এই যে একটা কপার অক্সাইড আনার জন্য 2 দিয়ে ভাগ করা লাগতো, সোজা কথা যা করা লাগতো আমরা সেই স্টেপটা নিতাম। ব্যাপারটা কিছুটা আমাদের ওই যে ম্যাথের মধ্যে আমরা অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান করেছি, চিন্তা করে দেখো তো। ওইরকম অপনয়ন পদ্ধতিতে আমরা যে একঘাত সমীকরণ সমাধান করতাম, 1টা 2টা 3টা দেওয়া থাকতো, একটা জোট দেওয়া থাকতো, ওই জোটবদ্ধ সমীকরণকে আমরা সমাধান করে XYZ এর ভ্যালু বের করতাম। এবং ওই অপনয়ন পদ্ধতির মূল সিস্টেমটা কি ছিল, যে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করতাম, তারপর সমীকরণগুলোকে যোগ অথবা বিয়োগ করতাম, যাতে করে সর্বোচ্চ সংখ্যক জিনিসপত্র কাটাকাটি চলে যায়। তারপর ফাইনালি আমরা একটা চলক পেতাম, যেই চলকের একটা ভ্যালু পেতাম। তো এইটাই হচ্ছে এখানকারও কিছুটা ওরকম কাজ করতে হবে আমাদেরকে। তা আসো দেখি আমরা যদি এটা সলভ করি। ফার্স্ট অফ অল আমরা 1 নং ইকুয়েশনকে কোনো চেঞ্জ করব না, এখানে কোনো সংখ্যা গুণ করতে হচ্ছে না। আমরা সামনে যে এক্সাম্পলগুলো দেখবো, ওগুলোতে দেখবো যে অবশ্যই কিছু সংখ্যা গুণ টুন করে অপনয়ন পদ্ধতির মতন ওরকম করতে হচ্ছে। তো এটা প্রিটি মাচ সিম্পল। আমাদের 1 নং যে বিক্রিয়া আছে, 1 নং যে ধাপটা দেওয়া আছে, সেটা আমরা লিখে ফেলি। Cu2O সলিড প্লাস হাফ মোল অক্সিজেন এবং 2 মোল কপার অক্সাইড। এবং এক্ষেত্রে ∆H নটের ভ্যালু হচ্ছে -144। পরের রিয়াকশনটা দেয়া আছে CuO, দুইটাই কিন্তু কপার অক্সাইড, কিন্তু কথা হচ্ছে যে 2 ক্ষেত্রে কপারের যে জারণ মান, ভিন্ন ভিন্ন জারণ মান ব্যবহৃত হয়েছে। আমরা জানি কপারের 2টি জারণ মান, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তো এটাতে কপারের 2 জারণ মান ব্যবহৃত হয়েছে, এটাতে কপারের 1 জারণ মান ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা লিখব কপার, এটাও সলিড, Cu2O ∆H নটের ভ্যালু -12 কিলোজুল। তো এখন কি করব, আমরা জাস্ট সিম্পলি এই ফুল রিয়াকশন দুটোকে আমরা যোগ করে দেব সরাসরি। তো এখন যোগ করার অর্থ হচ্ছে এই যে ডান পাশের গুলো ডান পাশের সাথে যোগ হয়, আর এই ডান পাশের সাথে বাম পাশের রিলেশনটা কি মাইনাস হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখন একটু আমরা চিন্তা করি যে আমার এ পাশে Cu2O আছে, এ পাশেও একটা Cu2O আছে, কাটাকাটি চলে গেল না, এদের মধ্যে তো বিয়োগের সম্পর্ক। আচ্ছা, তারপর এপাশে একটা CuO আছে, এপাশে 2টি CuO আছে, তার মানে এই 2টি CuO থেকে একটা CuO বাদ যাবে। তাহলে এ পাশটাতে থাকবে শুধুমাত্র একটি CuO, বাম পাশটা আমরা
ডান পাশটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এরপর বাদবাকি যারা আছে তাদেরকে বসিয়ে দেবো, এরা তো কাটাকাটি যাচ্ছে না, আর যাবেই বা কেন, এদের কি তো আমাদের লাগবে, সো এটি থেকে যায় শেষমেশ। কপার প্লাস হচ্ছে হাফ মোল অক্সিজেন। দ্যাটস ইট। তো এবার আমরা একটু দেখো তো যে এই জিনিসটার সাথে, অর্থাৎ এই যে ফুল রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটার সাথে আমাদের এই চেহারাটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তো এইটার সাথে যেহেতু হুবহু মিলে যাচ্ছে, তার মানে আমাদের কাজ শেষ। অর্থাৎ আমরা যেহেতু যোগ করেছি, কিন্তু আমরা এই 1 নং এবং 2 নং বিক্রিয়ার সমীকরণকে যোগ করেছি, তো তাহলে এদেরকে যদি যোগ করি তাহলে এই যে ডেল এইচ নট যারা আছে তারাও যোগ হয়ে যাবে, এদের সাথে যা যা করব ওটাও তো আলটিমেটলি সেরকমভাবেই আগাবে। তাহলে এই বিক্রিয়ার জন্য ডেল এইচটা হবে -144 -12, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল আর কি, যোগ হবে, তো সেক্ষেত্রে থাকবে -156 এত কিলোজুল। এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সারটা। তাহলে এই যে আমাদের এই এক ধাপের যে বিক্রিয়াটি দেয়া আছে, এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপের মান হচ্ছে -156 কিলোজুল, অথবা এই বিক্রিয়ায় যে কপার অক্সাইড উৎপন্ন হয়েছে, কপার অক্সাইড তৈরি করার জন্য প্রয়োজনীয় সংগঠন তাপটাও ছিল -156 কিলোজুল। সো প্রশ্নগুলো সাধারণত এইভাবেই এসে থাকে এবং জায়গাটা খুবই সহজ। হেসের সূত্র তেমন কঠিন কোনো টপিক নয়। আচ্ছা, এর পরবর্তী আমরা প্রশ্নটা দেখব। এই প্রশ্নে বলা হয়েছে নিচের বিক্রিয়াগুলো বিবেচনা করো। এখানে দেখা যাচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং H2O যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করেছে, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করেছে, হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে পানি বা H2O তৈরি করেছে, সালফার এবং অক্সিজেন যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করেছে, এবং প্রতি ক্ষেত্রে বিক্রিয়া তাপের মানটা দেয়া আছে। প্রশ্নে বলা হলো হেসের সূত্র ব্যবহার করে সালফিউরিক অ্যাসিডের সংগঠন তাপ নির্ণয় করো। তাহলে আমরা আগের যে প্রশ্নটা সলভ করে আসলাম সেই প্রশ্নের সাথে এটা কিন্তু মিলছে না। কেন? কারণ আমাদের এই এক ধাপের যে বিক্রিয়াটা সেটা কিন্তু দেয়া ছিল এই প্রশ্নে, এবং এই এক ধাপের বিক্রিয়ার জন্য ডেল এইচ নটের মান এবং এখানে যে উৎপাদটা তৈরি হয়েছে তার সংগঠন তাপের মানটা নির্ণয় করতে বলেছে। কিন্তু এখানে কিন্তু এই এক ধাপের রিয়াকশনগুলো দেয়া নাই, ওই কয়েক ধাপে যেভাবে হতে পারে সেইটা দেওয়া আছে। এখান থেকে আলটিমেটলি আমাদেরকে জাস্ট সরাসরি বলে দিল যে সালফিউরিক অ্যাসিডের সংগঠন তাপটা নির্ণয় করো। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে এক ধাপের বিক্রিয়াটি কি হবে। আমাদেরকে কিন্তু এই সালফিউরিক অ্যাসিডের সংগঠিত হবার জন্য প্রয়োজনীয় যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা কিন্তু সরাসরি উল্লেখ করা নেই, আমাদেরকে জাস্ট মুখে বলে দিয়েছে। এখন আমাদের ওই বিক্রিয়াটাকে নিজেদের লিখে নিতে হবে, লিখে দেন এখান থেকে ওই মানটা এক্সট্র্যাক্ট করতে হবে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা, এরকম যখন দেয়া থাকবে না এবং পার্টিকুলার কোনো একটা যৌগের নাম বলে দিবে এবং বলবে যে এই যৌগের সংগঠন তাপ নির্ণয় করো, তখন এই যৌগের সংগঠন তাপের বা সংগঠন বিক্রিয়াটা লিখতে হবে এভাবে যে এটা যৌগে উপস্থিত উপাদান মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে উক্ত যৌগ তৈরি করে। আবার বলছি, যৌগে উপস্থিত উপাদান মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে যৌগ তৈরি করার মানে কি, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে উক্ত যৌগটা তৈরি হচ্ছে। তাহলে এইভাবে, অর্থাৎ এই কথাটার উপর বেস করে আমাদেরকে এখন এই সালফিউরিক অ্যাসিডের যে সংগঠন বিক্রিয়াটা সেটি আমাদেরকে লিখতে হবে, বা সালফিউরিক অ্যাসিড সংগঠিত হবার জন্য প্রয়োজনীয় যেই বিক্রিয়াটা সেটা লিখতে হবে। মানে ব্যাপারটা কি, সালফিউরিক অ্যাসিড তো ভাই অনেকভাবেই সংগঠিত হতে পারে, তাই না? সালফিউরিক অ্যাসিড এই যে এখানে তৈরি হচ্ছে না, সালফার ট্রাইঅক্সাইড এবং H2O সালফিউরিক অ্যাসিড, আবার অন্যান্য আরও অনেকভাবেও তৈরি হতে পারে। এখন আমরা এখানে আসলে কোনটাকে ইউজ করব? আমাদের এই টাইপের প্রশ্নে স্পষ্টভাবে বিক্রিয়াটা না দেয়া থাকলে আমরা এখানে কিভাবে যৌগটিকে তৈরি করে দেখাবো বা যৌগটির সংগঠন বিক্রিয়াটা লিখব, সেটাই হচ্ছে এই কথাটা যে যৌগে উপস্থিত উপাদান মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে উক্ত যৌগ তৈরি করে। এখন এই কথাটা দ্বারা আমি কি বোঝাচ্ছি দেখো তো, সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি কি মৌল আছে, উপাদান মৌল? হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। আমি এদেরকে সরাসরি যুক্ত করে দেব। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? ব্যাপারটা এমন দাঁড়ায় না যে হাইড্রোজেন প্রকৃতিতে H2 আকারে পাওয়া যায়, সো এখানে আমরা হাইড্রোজেনকে নিলাম। হাইড্রোজেন হচ্ছে আমাদের অবশ্যই গ্যাসাস,
তারপর হচ্ছে সালফার একাই থাকে প্রকৃতিতে, তো নিলাম সালফার। তারপর অক্সিজেন আছে, অক্সিজেন O2 আকারে থাকবে, নিলাম অক্সিজেন, দ্যাটস ইট। তো এই যে উপাদান মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে কি তৈরি করবে, সালফিউরিক অ্যাসিডটা তৈরি করবে, এই যে। তাহলে আমরা এখানে কি লিখে ফেলবো, H2SO4। এখন দরকার কি, অবশ্যই সমতা করতে হবে। সমতা করার জন্য জাস্ট এই যে O2টা আছে, এই O2 2 মোল নিতে হবে, অর্থাৎ 2 মোল অক্সিজেন দিলেই এখানে 4টা অক্সিজেন, এখানেও 4টা অক্সিজেন, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের এইখানকার বিক্রিয়াটা। এখন প্রশ্ন আসতে পারে যে বাস্তবে কি এইভাবে একটা জায়গায় মধ্যে আমরা হাইড্রোজেন, সালফার, অক্সিজেন দিয়ে দিলাম আর ওরা উইদাউট এনি সিস্টেম সালফিউরিক অ্যাসিড তৈরি করবে? ব্যাপারটা কি এরকম হয় না, ব্যাপারটা বাস্তবে এরকমভাবে হয় না, বাস্তবে এরকমভাবে রিয়াকশনটা হচ্ছে না। কিন্তু এই রিয়াকশনটাই আলটিমেটলি কয়েকটা ধাপে হওয়া পসিবল। সেই কয়েকটা ধাপই হচ্ছে এমন কিছুটা, ঠিক আছে? যেমন এই যে নিচ থেকে উপরে ওঠো, তো একটু নিচ থেকে উপরে ওঠো, তাহলেই পেয়ে যাবা। বাস্তবে কি হয় জানো, বাস্তবে হচ্ছে এই সালফার আর অক্সিজেনকে আগে মিশ্রিত করতে হবে। এই যে দেখো, সালফার আর অক্সিজেনকে আগে মিশ্রিত করা হয়েছে, সালফার ডাইঅক্সাইড পেলাম। এরপর H2 আর O2 মিশ্রিত করে পানি তৈরি করতে হবে। তারপর আবার এই যে এখান থেকে যে সালফার ডাইঅক্সাইডটা পেয়েছিলাম সেটাকে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে হবে। তাহলে দেখো তো, আলাদাভাবে আমি আগে সালফার ট্রাইঅক্সাইডটা তৈরি করে নিলাম, আলাদাভাবে আমি আগে পানি তৈরি করে নিলাম, দেন এই সালফার ট্রাইঅক্সাইড আর পানির বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। অথবা পানি আলাদাভাবে তৈরি না করলেও হচ্ছে, পানি তো এমনিতেই নর্মালি প্রকৃতিতে পাওয়া যায়, H2 আকারেই পাওয়া যায়। তো আলটিমেটলি আমরা সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে পানি দেব এবং উপযুক্ত যে প্রভাবকগুলো আছে সেগুলো ব্যবহার করব, সালফিউরিক অ্যাসিড পাবো। ঘটনাটা ঘটে এরকম কয়েক ধাপে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল সিনারিও, দিস ইজ নট দ্য প্র্যাকটিক্যাল সিনারিও। বাস্তবে এইভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় না, কিন্তু আমরা থিওরিটিক্যালি এই অ্যানালাইসিসটাই করছি যে যদি এরকম হতো, মানে যদি এই বিক্রিয়াটা এক ধাপে সংঘটিত হতো, তাহলে আলটিমেটলি এর জন্য প্রয়োজনীয় সংগঠন তাপটা কত হতো। তো এইটাই আমরা এখন বিবেচনা করব। তো অত চিন্তাভাবনা, অত ডিপে যাওয়ার দরকার নেই। তোমরা জাস্ট এইটুকু মনে রাখো, যৌগের উপস্থিত উপাদান মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে উক্ত যৌগ তৈরি করবে। এখানে যদি ক্যালসিয়াম কার্বনেট থাকতো তাহলে কি বসাতাম, ক্যালসিয়াম কার্বন আর অক্সিজেন, তাই না? ক্যালসিয়াম কার্বনেটের সংকেত তো CaCO3, তাই না? তাহলে এখন CO3, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যেই 3টা উপাদান মৌল থাকে তাদেরকে সরাসরি যুক্ত করে এখানে লিখে দিতাম ক্যালসিয়াম কার্বনেট, তারপর সমতা করতাম, যেমনটা এই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে লিখেছি। সো এইটা হচ্ছে আমাদের এখনকার বিষয়। এখন আমাদের এখান থেকে জানতে চাওয়া হয়েছে যে del H নট ইকুয়ালস টু হোয়াট, এবং দেখো তো এখানে সালফিউরিক অ্যাসিড কত মোল তৈরি হয়েছে, 1 মোলই। তাহলে এই পুরো বিক্রিয়ার জন্য যেটা বিক্রিয়া তাপ সেটাই হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের সংগঠন তাপ, কারণ 1 মোল সালফিউরিক অ্যাসিডই তো আমরা পেয়েছি। ভালো কথা। এবারে আমরা আসব যে এইটা কিভাবে সলভ করা যেতে পারে। তো আসো আমরা একটা একটা করে এক্সপ্লোর করি। আমাদের বাম পাশে কি দরকার, বাম পাশে দরকার হাইড্রোজেন। এই যে, তাহলে দেখি তো এখানে কোথায় হাইড্রোজেন আছে, এই যে এই জায়গাটাতে হাইড্রোজেন আছে। কিন্তু কত মোল হাইড্রোজেন আছে ভাই, 2 মোল হাইড্রোজেন। দেখি তো এই হাইড্রোজেন আগের বার, দেখো তো আগের বার একটু আমরা যদি একটু খেয়াল করি, আগের বারও কিন্তু যেটা দরকার ছিল হুবহু ছিল না। দেখো তো আমার ডান পাশে দরকার ছিল 1 মোল কপার অক্সাইড, কিন্তু আমার এই ধাপের বিক্রিয়াতে এই পাশে কত মোল ছিল, 2 মোল কপার অক্সাইড। কিন্তু তারপর আমি কি চেক করেছি, আরও কপার অক্সাইড আছে কিনা। হ্যাঁ, এই বাম পাশে একটা কপার অক্সাইড আছে। তারপর আমি চিন্তা করেছিলাম যে এরা কাটাকাটি গিয়ে আমার কাঙ্ক্ষিত ওই 1 মোল কপার অক্সাইডই রাখবে, তো এই জন্য আমি আর অন্য আলাদা কোনো স্টেপ নেইনি। তো চলো তো এখানে কি আছে, এখানে আমাদের দরকার হচ্ছে 1 মোল হাইড্রোজেন, বাট এখানে দেয়া আছে কত মোল হাইড্রোজেন, এটা আরেকটু উপরে উঠাই। এখানে দেয়া আছে হচ্ছে 2 মোল হাইড্রোজেন, দরকার 1 মোল হাইড্রোজেন। এখন দেখো তো ডান পাশের কোথাও হাইড্রোজেন আছে কিনা, নাই, কোথাও নাই, বাম পাশেও অ্যাকচুয়ালি নাই। তার মানে এই 2 মোল হাইড্রোজেন থেকে বাদ গিয়ে 1 মোল হাইড্রোজেন থাকার কোনো সুযোগ নেই। তার মানে আমাদেরকে কি করতে হবে, সরাসরি হস্তক্ষেপ করতে হবে। কিভাবে করব কাজটা, সরাসরি এই যে 3 নম্বর রিয়াকশন, এই 3 নম্বর রিয়াকশনকে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলেই তো এখানে 2 মোল হাইড্রোজেনের জায়গাতে আমি কত মোল পেয়ে যাব, 1 মোল হাইড্রোজেন পেয়ে যাব। তাহলে আমাদের এখনকার কাজ কি, আমরা সরাসরি এই বিক্রিয়াটিকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমি প্রশ্নেই যদি নাম্বারিংটা একটু করে ফেলি, যে এটা হলো 1 নং ইকুয়েশন, এটা 2 নং, এটা 3 নং এবং এটা 4 নং। ঠিক আছে, তাহলে আসি আমরা দেখি বিষয়টা কীরকম হতে পারে। যে 3 নং ইকুয়েশনটাকে আমরা
2 দিয়ে ভাগ করে দেব। তাই 2 দিয়ে ভাগ করলে হাইড্রোজেনের 2 মোল হাইড্রোজেনের জায়গাতে থাকবে হচ্ছে শুধুমাত্র 1 মোল হাইড্রোজেন প্লাস 1 মোল অক্সিজেন ছিল, এখানে হাফ মোল অক্সিজেন চলে আসবে। তারপরে হচ্ছে 2 মোল পানি ছিল, এখানে জাস্ট 1 মোল পানি চলে আসবে। এবারে চিন্তা করে দেখো যে এবারে একটু চিন্তা করে দেখো যে ডেল এইচ নট এর ভ্যালুটাও কি অর্ধেক হয়ে যাবে না? কারণ এই পুরো বিক্রিয়াটিকেই তো আমরা 2 দ্বারা ভাগ করছি। তাহলে এখানে যদি আমরা এই জিনিসটাকে অর্ধেক করে ফেলি, 500 ভ্যালু আসছে -286 কিলোজুল। আচ্ছা, পেলাম। তো এরপরে আর কি কি থাকে দেখো, সালফার দরকার বাম পাশে। তো সালফার দেখি, সালফার, হ্যাঁ সালফার 1 মোল আছে, তার মানে আমরা সরাসরি 4 নং রিয়াকশনটা সরাসরি বসাবো, এটাতে কোনো চেঞ্জ আনবো না আসলে। তাহলে আসো 4 নং রিয়াকশনটা সরাসরি বসিয়ে দিই। তাহলে এই যে সালফার সলিড, দেন হচ্ছে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এটা আসলে দহন হচ্ছে, বুঝছো, সালফারের দহন বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড পেলাম। দেন হচ্ছে এই ডেল এইচ নট ইকুয়ালস টু, এখানে যেমন আছে তেমন, যেহেতু এখানে কোনো সংখ্যা দিয়ে গুণ করিনি। তারপরে কি দরকার, 2 মোল অক্সিজেন দরকার। এখন দেখো অক্সিজেনের ভাগিদার অনেকে, অর্থাৎ এরা সবাই মিলে আমাদেরকে 2 মোল দিতে পারবে কি পারবে না ওইটা আমাদেরকে যাচ করতে হবে। দেখো তো এইখানে এই জায়গাটাতে একটা চেঞ্জ এসেছে না, এটা তো 3 নং রিয়াকশন। 3 নং রিয়াকশনকে তো আমরা হাফ দিয়ে গুণ করেছি, ফলশ্রুতিতে আমরা কত পেলাম, হাফ মোল অক্সিজেন পেলাম। তারপর এখানে আছে কত মোল, আরও 1 মোল অক্সিজেন। তাহলে এই হাফ আর 1 মিলে কত হলো, 1.5 মোল অক্সিজেন। 2 মোল অক্সিজেন হওয়ার জন্য দরকার আরও হাফ মোল অক্সিজেন। এখন দেখো তো সেটা কোথাও পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখো 2 নং রিয়াকশন কিন্তু আমি এখানে লিখিনি, এখন লিখবো। তাহলে 2 নং রিয়াকশন থেকে আমরা বাদ বাকি হাফ মোল অক্সিজেনের যোগান পেয়ে যাচ্ছি। তার মানে এইটা এবং এইটা, এই 3 জন মিলে আমাদেরকে ফুল 2 মোল অক্সিজেন সাপ্লাই দিবে। তাহলে আমরা লিখে ফেলি 2 নং রিয়াকশনটা। পেয়ে গেলাম আমরা। এখন আর কি দরকার, ডান পাশে দরকার সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ এই যে এই রিয়াকশনে ডান পাশে 1 মোল সালফিউরিক অ্যাসিডই আছে, দরকারও 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা 1 নং রিয়াকশনটাও উইদাউট এনি চেঞ্জ লিখে দিতে পারি। এটা হচ্ছে -132 কিলোজুল। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ওভারঅল যে রিয়াকশনের যে জায়গাটা, সেটা মানে আমাদের হিসাব নিকাশটা আর কি। এখন আমরা ফাইনালি কি করব, সবগুলোকে যোগ করে দিব, তাহলেই আমাদের কাজটা মোটামুটি শেষ। তো আমি সবগুলোর পাশে একটু কিলোজুল লিখে দিচ্ছি। আচ্ছা, এখন আমি কি করলাম, আসলে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যা যা দরকার সেই জিনিসগুলোর উপরে আমরা ফোকাস করেছি। আবার বলছি, আমাদের যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোর উপরে আমি ফোকাস করেছি, ওই জিনিসগুলো আনার চেষ্টা করেছি। এখন এখানে তো আরও অনেক কিছু আছে যা যা দরকার নাই, যেমন আমার এই রিয়াকশনে কি সালফার ট্রাইঅক্সাইড আছে? নাই, বাট এখানে তো আছে। এখন এরা কি ঝামেলা করবে না? এরা তো আসতে পারবে না, এরা তো আসলে এই রিয়াকশনে তো নাই, তো এই রিয়াকশনে যেটা নাই সেটা তো নতুন করে আসতে পারবে না। এখন যেগুলো লাগবে না ওগুলা বাই ডিফল্ট বাদ চলে যাবে। কখন বাদ চলে যাবে? যখন আমাদের যা যা দরকার ওইগুলো নিয়ে যখন আমি কাজ করব, ওগুলো নিয়ে যখন আমি ফোকাস থাকবো, তখন যা যা দরকার নেই
ওগুলো অটোমেটিক্যালি যোগ করলে বাদ চলে যাবে। যেমন আমি এইমাত্র ফোকাস করেছি কিন্তু এই রিয়াকশনে যেই এলিমেন্টগুলো আছে সেগুলোর উপর, সেগুলো মিলানোর চেষ্টা করেছি। 1 মোল হাইড্রোজেন আছে, 1 মোল হাইড্রোজেন আনার চেষ্টা করেছি। 1 মোল সালফার আছে, 1 মোল সালফারের জন্য চেষ্টা করেছি। 2 মোল অক্সিজেন আছে, 2 মোল অক্সিজেনের জন্য চেষ্টা করেছি। 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য চেষ্টা করেছি। আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলোর দিকে কিন্তু আমি তাকাইও নেই। কিন্তু বাই ডিফল্ট এরা কাটাকাটি চলে যাবে, এরা ভ্যানিশ হয়ে যাবে। দেখো কিভাবে যাচ্ছে। এই যে এখানে সালফার ডাইঅক্সাইড 1 মোল, এই পাশেও সালফার ডাইঅক্সাইড 1 মোল, একটা ডান পাশে আর একটা বাম পাশে বিয়োগের সম্পর্ক, কাটাকাটি চলে গেল। সালফার ট্রাইঅক্সাইড, কাজ শেষ। আর বাকি যা আছে সবগুলো সুন্দরভাবে যোগ হয়ে বসে যাবে। কিভাবে? এই যে দেখো উপরে হাইড্রোজেন আছে একদম টপে, তার মানে আমরা ওখান থেকে হাইড্রোজেনটাকে লিখলাম। তারপরে দেখো এই যে 1/2 মোল অক্সিজেন আর 1 মোল অক্সিজেন আর 1/2 মোল অক্সিজেন, এই তিনজন মিলে হয় হচ্ছে গোটা 2 মোল অক্সিজেন। তাহলে 2 মোল অক্সিজেন আমরা দিয়ে ফেললাম। তারপরে কি দরকার? সালফার দরকার। এই যে সালফার দেওয়া আছে, তাহলে এই যে সালফার লিখে ফেললাম। দেন 1 মোল সালফিউরিক অ্যাসিড দরকার, 1 মোল সালফিউরিক অ্যাসিডও আছে। তবে আরেকজন রয়ে গেছে, আরেকজন হচ্ছে পানি। এই যে H2O এই পাশে, H2O এই পাশে, এও কাটাকাটি চলে যাচ্ছে। লাস্টে এই সালফিউরিক অ্যাসিড থেকে যাচ্ছে। তো এই হলো বিষয়বস্তু। এখন আমরা এই যে ওভারঅল এই যে ডেল এইচ যেটা আছে, এইটার আমরা যদি এখন যোগ করে ভ্যালুটা বসিয়ে দেই, আমরা যদি এইখানটাতে সুন্দরভাবে যোগ করে ভ্যালুটা এখন জাস্ট বসিয়ে দিচ্ছি। ডেল এইচ ইকুয়ালস টু হবে -814 কিলোজুল হচ্ছে আমাদের এখানকার ভ্যালুটা। ওকে, তো আশা করি এই জায়গাটাও আমরা মোটামুটি বুঝতে পেরেছি। সো এইভাবেই আলটিমেটলি এখানকার সলিউশনগুলো করতে হয়। তো আহামরি কঠিন কিছুই না, জাস্ট আমাদের যা যা চেয়েছে এই এক ধাপের বিক্রিয়াটিতে ওই এলিমেন্টগুলো আমাদের এই কয়েকটি ধাপের বিক্রিয়া থেকে এক্সট্র্যাক্ট করে বের করে নিয়ে আসতে হবে। সেই এক্সট্র্যাক্টটা করার জন্যই কখনো কখনো উপযুক্ত সংখ্যা দ্বারা আমাদের গুণ করা লাগতে পারে, কখনো কখনো একটু এপাশ ওপাশও করা লাগতে পারে। এপাশ ওপাশ এখন মানে সব করা আর কি, রিয়াক্ট্যান্টটাকে বিক্রিয়ক আকারে লেখা, বিক্রিয়কটাকে রিয়াক্ট্যান্ট আকারে লেখা, মানে রিয়াক্ট্যান্টটাকে প্রোডাক্ট আকারে লেখা আর প্রোডাক্টটাকে রিয়াক্ট্যান্ট আকারে লেখা আর কি। তো এটা লাগতে পারে। যেমন আমরা হচ্ছে যে ল্যাভয়েসি এবং ল্যাপ্লাসের সূত্রে যেই কথাটা বলা হয়েছে ওরকম কাজও করা লাগতে পারে। তো আমরা দেখব আস্তে আস্তে আমরা আরও অনেকগুলো প্রশ্ন সলভ করবো আর কি। তো আশা করি এই জায়গাটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমরা সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। এই প্রশ্নে বলা হয়েছে, দেয়া আছে H2S এবং অক্সিজেনের বিক্রিয়ায় H2 এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। CS2 কার্বন ডাই সালফাইড এবং অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। হেসের সূত্র ব্যবহার করে নিচের বিক্রিয়ার ডেল এইচ নটের মান নির্ণয় করো। কার্বন ডাই সালফাইড প্লাস H2O পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 মোল হাইড্রোজেন সালফাইড। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এদের মতন বানাতে হবে, অর্থাৎ এই যে নিচের যে বিক্রিয়াটা আছে এইটার মতন করে এদেরকে বানাতে হবে এবং ওইগুলো এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তো চলো দেখি কি কি আছে কি কি নাই। প্রথম কথা হচ্ছে এই যে CS2 দরকার, তাই তো? তাহলে এই যে দেখো তো এখানে CS2 আছে না, এবং বাম পাশেই আছে 1 মোল দরকার, 1 মোলই আছে। সো সরাসরি আমরা এই যে 2 নং যে ইকুয়েশনটা, সেই 2 নং ইকুয়েশনটা লিখে ফেলি। CS2 প্লাস 3 মোল অক্সিজেন মিলে তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 মোল সালফার ডাইঅক্সাইড। ওকে, এখন এই যে এখানে ডেল এইচ নটের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হলো এরকম যে -1057 কিলোজুল। ফাইন। দেন কি বলেছে? বলেছে হচ্ছে 2 মোল H2O দরকার। কোথায়? বাম পাশে। বাট আছে কোথাও? দেখো তো এই বাম পাশের কোথাও H2O আছে, রিয়াক্ট্যান্ট হিসেবে নাই, বিক্রিয়ক হিসেবে কোথাও H2O নেই, উৎপাদ হিসেবে আছে, তাই না? এই যে উৎপাদ হিসেবে H2O আছে, কিন্তু আমার H2O দরকার কোথায়?
আমার H2O দরকার হচ্ছে বাম পাশে বিক্রিয়ক হিসাবে। তাহলে এই বিক্রিয়াটিকে উল্টানো ছাড়া আর কোনো উপায় নেই। আবার বলছি, এই বিক্রিয়াটিকে উল্টানো ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। ভালো কথা। দেখো তো কত মোল H2O আছে? 2 মোল H2O আছে, বাট এখানে কত মোল আছে? এখানে 1 মোল H2O আছে। তো এই জন্য আমরা একসাথে দুইটি কাজ করব। কিভাবে করব কাজটা একটু দেখো। সেটা হচ্ছে আমরা যদি এই যে উপরের 1 নং যে বিক্রিয়াটা আছে, সেই 1 নং বিক্রিয়ার সাথে আমরা যদি -2 গুণ করে দেই, মানে এটা কিন্তু বিক্রিয়ার নাম্বার, হ্যাঁ, আর এই -2 হচ্ছে সংখ্যাটা আর কি। তো 1 নং বিক্রিয়ার সাথে আমরা -2 গুণ করে দিচ্ছি। তাহলে -2 গুণ করলেই তো বাই ডিফল্ট মাইনাসের কারণে এই বিক্রিয়াটা উল্টে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমার H2ওর সংখ্যাও হয়ে যাবে 2টা, মানে H2ওর মোল সংখ্যা হয়ে যাবে 2টি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা উল্টায় লিখব সরাসরি 2 মোল H2O, তারপর 2 মোল সালফার ডাইঅক্সাইড, দেন হচ্ছে 2 মোল হাইড্রোজেন সালফাইড, দেন 3/2 মোল অক্সিজেন। এবং এখানে যা যা করেছে এখানেও সেম কাজটাই করতে হবে, অর্থাৎ ডেল H নটের সাথে আমাকে -2 গুণ দিতে হবে। কিন্তু কথা হচ্ছে আমরা এই বিক্রিয়াটিকে উল্টে ফেলেছি। উল্টে ফেললে ল্যাভয়েসিয়ান ল্যাপ্লাসের সূত্রানুসারে এই যে এই মানটা কি হয়ে যাবে? মাইনাস থাকবে আর প্লাস হয়ে যাবে। তো ওইভাবেও চিন্তা করা যেতে পারে, অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে এই সংখ্যাটার সাথে আমি একটা মাইনাস গুণ দিচ্ছি, তাহলে মাইনাসে প্লাস হবে। ওভাবেও চিন্তা করা যায়, অথবা ওভাবেও চিন্তা করা যায় যে আমি মাইনাস গুণ দেইনি, আমি বিক্রিটিকে উল্টিয়ে দিয়েছি। তো উল্টিয়ে দিলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো উল্টিয়েও চিন্তা করা যায়, আবার এখানে এটার সাথে আমি মাইনাসের সংখ্যা গুণ করেছি, এভাবেও চিন্তা করা যায়। কিন্তু মাইনাস তো শুধু মাইনাস গুণ করিনি, -2 গুণ দেওয়া হয়েছে। তাহলে আলটিমেটলি আমরা এখানে এটার সাথে 2 গুণ দিলে আসে এটা। এই হচ্ছে আমাদের এইখানকার ব্যাপারটা। তাহলে এখন এইখানে আমরা যদি হচ্ছে জিনিসটা সলভ করে ফেলি, কাটাকাটি যাবে, অবশ্যই যাবে। 3 মোল অক্সিজেন, ও আরও তো হিসাব নিকাশ আছে, বাট আরও হিসাব নিকাশ করতে হবে না, বিকজ হচ্ছে আমাদের রিয়াকশন আছে 2টা, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে উৎপাদে কার্বন ডাই অক্সাইড আছে, হাইড্রোজেন সালফাইড আছে, আশা করছি এরা এমনিতেই মিলে যাবে, তাই না? আমরা এই 2টাকে ফোকাস করে আমরা সাজিয়েছি, বাট বাই ডিফল্ট এদেরই মিলে যাওয়ার কথা, কারণ মানে একজনকে, মানে এইটাকে তো আসলে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, আমাদের তো যেই কাজটা করেছে এটা করতেই হতো। তো দেখা যাক মিলে কিনা। প্রথম কথা হচ্ছে সালফার ডাই অক্সাইড 2 মোল এ পাশেও আছে, সালফার ডাই অক্সাইড 2 মোল এ পাশেও আছে, কেটে দিলাম। আর কিছু কাটা যায়, আর কিছু কাটা যায় না, দরকারও নাই। তো দেখি আমাদের সব কিছু ঠিকঠাকভাবে আসে কিনা। আমরা যোগ করে সরাসরি CS2 উপরে আছে, CS2 বসিয়ে দিচ্ছি। তারপর এখানে একটু দেখো তো, 3 মোল অক্সিজেন আছে এই পাশে, আর এই পাশে হচ্ছে 3/2 মোল অক্সিজেন। তাহলে 3 মোল অক্সিজেন দরকার কোথায়? আসলে 3 মোল অক্সিজেন কোথাও দরকার নেই, কারণ এই যে আমাদের এই বিক্রিয়াটিতে কোথাও অক্সিজেন আছে, কোথাও কিন্তু অক্সিজেন নেই। তাহলে অক্সিজেনের হিসাবটা কি মিলছে? অক্সিজেনের হিসাবটা কিন্তু মিলছে না। মানে আমি বলতে চাচ্ছি আমাদের এই এক ধাপের বিক্রিয়া যেহেতু অক্সিজেন নেই, তাহলে এখান থেকে তো অক্সিজেন কাটাকাটি যাবার কথা, বাট যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই যে দেখো তো, আমি 1 নং বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এই যে 2 মোল H2S আসার কথা এসেছে, তারপর 3/2 অক্সিজেন ছিল, এখানে শুধু 3 মোল অক্সিজেন আসার কথা, আমরা এই 3 মোল দেইনি, আমাদের এইখানের ক্যালকুলেশন একটু ভুল হয়ে গিয়েছে। আমরা এই জায়গাতে 3 মোল হবে বেসিক্যালি, 2 দিয়ে গুণ দিলে নিচের 2টা কাটাকাটি চলে যায়, এই যে 3 মোল হবে। তাহলে বাই ডিফল্ট এই অক্সিজেন এবং এই অক্সিজেনও কাটাকাটি চলে যাচ্ছে। তারপরে থাকছে কি 2 মোল H2O, কার্বন ডাই অক্সাইড প্লাস 2 মোল H2S। তো এখান থেকেও ডেল H নটটা আমরা জাস্ট সিম্পলি যোগ করে দেব। তো যোগ করলে যেটা আসবে সেটা হলো যে +51 কিলোজুল, ঠিক আছে? অর্থাৎ ধনাত্মক 51 কিলোজুল মান আমরা পাচ্ছি, অর্থাৎ ফাইনালি এই রিয়াকশনটা হচ্ছে তাপ হারি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল বিক্রিয়াটা। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। আমাদের এখানে এক ধাপে বিক্রিয়াটি দেওয়া আছে, তো এক ধাপের বিক্রিয়াটির মতো করে এদেরকে বানাতে হবে। 1 মোল কার্বন ডাই সালফাইড দেখছি, তো এখানেও 1 মোল কার্বন ডাই সালফাইড আছে, তাই এই 2 নং বিক্রিয়াকে অপরিবর্তিত রেখে সরাসরি আমি এখানে বসিয়ে দিলাম।
তারপর এখানে দেয়া আছে 2 মোল H2O, 2 মোল পানি, এবং এটা কোথায় দেওয়া আছে? বাম পাশে বিক্রিয়ক হিসেবে দেওয়া আছে। বাট এখানে বাম পাশে কোথাও 2 মোল পানি বিক্রিয়ক হিসেবে নেই, ডান পাশে আছে। বাট ডান পাশে থাকলেও সেটা 2 মোল নেই, 1 মোল আছে। তা আমাদেরকে দুইটি পরিবর্তন করতে হবে। একটি হচ্ছে H2O পানিকে বা ডান পাশ থেকে বাম পাশে আনতে হবে, অ্যাট দ্য সেম টাইম এটার সাথে 2 গুণ দিতে হবে। তো ওই ডান পাশ থেকে বাম পাশে আনার জন্য আমরা মাইনাস নিয়েছি এবং -2 গুণ দিয়েছি, যাতে করে আমরা 2 মোল H2O পাই। তো দিলেই সাথে সাথে আমরা পেয়ে গেলাম কি, এই বাম পাশে H2O পেয়ে গেলাম। তারপর বাই ডিফল্ট সবার সাথে আমি 2 গুণ করে দিলাম, এবং এটার সাথে আলটিমেটলি কত গুণ হয়ে গেল? -2 গুণ হয়ে গেল। তো 563 সাথে -2 গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 1126 কিলোজুল থাকে। তারপরে আমি 1 নং আর 2 নং যা আছে এই দুইটাকে যোগ করে দিলাম। এই দুইটা অর্থাৎ 1126 মাইনাস 1075, এখান থেকে আলটিমেটলি আসে 51 কিলোজুল। তো আশা করি এই জায়গাটা বোঝা গেছে। অর্থাৎ আমি যা যা দেখছি তাইতেই আনার জন্য চেষ্টা করছি, দ্যাটস ইট। তো আনলে বাই ডিফল্ট আমাদের বাদবাকি সবগুলো কাটাকাটি চলে যাবে, গিয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই ডেল এইচ এর মান সেটা আমরা পেয়ে যাব। তো এই প্রশ্নটাতে বলা হচ্ছে ইথেন ও হাইড্রোজেনের দহনতাপ যথাক্রমে এত 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 হলে ইথেনের বিজারণে উৎপন্ন তাপ কত? ইথিনের বিজারণে উৎপন্ন তাপ কত? দেখো তো এখানে কোনো বিক্রিয়া কি দেয়া আছে? কোনো বিক্রিয়া দেয়া নেই। তার মানে প্রত্যেকটি বিক্রিয়া আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে, লিখে দেন আমাদের ওই হেসের সূত্রে যে কার্যাবলী আছে ওগুলো সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে ইথিনের দহন বিক্রিয়াটা লিখতে হবে, ইথেনের দহন বিক্রিয়া লিখতে হবে, হাইড্রোজেনের দহন বিক্রিয়া লিখতে হবে। কেন? কারণ এদের দহন তাপ দেওয়া আছে। আমরা যদি দহন তাপ এই মানগুলোকে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই এদের দহন বিক্রিয়াটা লিখেই আমাদের সামনের দিকে আগাতে হবে। আচ্ছা, তারপরে ইথিনের বিজারণ বিক্রিয়াটাও লিখতে হবে। ওই বিজারণ বিক্রিয়াটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত এক ধাপের বিক্রিয়া। ওই বিক্রিয়াটিতে আলটিমেটলি উৎপন্ন তাপ কত সেটাই আমরা হেসের সূত্রের সাহায্যে বের করে ফেলব। তো আমরা যারা অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখি বা 9 10ও পড়ে এসেছি, সেখান থেকে আমরা জানি যে ইথিন এটা হচ্ছে একটা অ্যালকিন, ইথেন এটা হচ্ছে অ্যালকেন। কত কার্বন বিশিষ্ট অ্যালকেন? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এবং এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে আমরা যদি ওইটাই চিন্তা করি, তাহলে আমরা এদের বিক্রিয়াগুলো যদি সুন্দরভাবে লিখে ফেলি, আমি এটা সরাসরি লিখছি না, আমি পজ দিয়ে লিখে তারপর দেখাচ্ছি। কিন্তু তার আগে আমি একটা দুটি দেখিয়ে দেই। যেমন ধরো ইথিন আছে, তো ইথিনের সংকেত কি? C2H4, অর্থাৎ অ্যালকিন এটা। তো C2H4 এটার সাথে দহন বিক্রিয়া হবে, তার মানে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বাতাসের। তা আমরা জানি যে কোনো হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে যুক্ত হলে বা দহন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের সাথে যুক্ত হলে, পূর্ণ দহন হলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, কমন দুইটা প্রোডাক্ট, তাই তো? তাহলে এখন একটু চিন্তা করো যে আমরা বাদবাকিগুলো সুন্দরভাবে লিখতে পারবো না। যেমন ধরো ইথেনের কথা যদি চিন্তা করি, ইথেন হচ্ছে C2H6, তারপরে কি করতে হবে? অক্সিজেন দিতে হবে, তারপর এটাও কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, H2O। হাইড্রোজেনের দহন বিক্রিয়া লেখো, H2 প্লাস O2 প্লাস কত হয়ে যাবে? পানি হয়ে যাবে, অর্থাৎ এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে H2O, দ্যাটস ইট, সিম্পল। এখন আমাদের উভয় পক্ষকে সমতা করতে হবে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য। তো দেখো তো এখানে কয়টা অক্সিজেন আছে? এই যে O2 আর এখানে একটা O, 3টা অক্সিজেন আছে। তার মানে এখানেও আমাদের দরকার কয়টা অক্সিজেন? 3টা অক্সিজেন, বাট এখানে আছে হচ্ছে আমাদের 2টি অক্সিজেন। তো আমরা আরেকটু যদি কাজ করি, আবার এখানে কার্বন কয়টা? 2টা, এখানে কার্বন কয়টা? একটা। তা আগে কার্বনের সংখ্যাটা মিলানোর জন্য আমরা কার্বন ডাইঅক্সাইডের পিছনে 2 দিচ্ছি, 2 মোল কার্বন ডাইঅক্সাইড। তারপরে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, এখানে হাইড্রোজেন 2টি, তার মানে এখানেও আমি 2 দিয়ে দেবো, যাতে করে হাইড্রোজেনের সংখ্যা 4টা হয়ে যায়। এখন দেখো অক্সিজেন কয়টা? এখন হচ্ছে 2 দুগুণে 4, আর এখানে 2টা, 6টা। তাহলে 6টা অক্সিজেন বানাতে হলে এখানে আমাদেরকে 3 দিয়ে দিতে হবে, তাই তো? বাকিগুলো আমরা লিখছি। যেমন এখানে কার্বন 2টি, তার মানে এখানেও কার্বন 2টি আনতে হবে, তাহলে আনো, কার্বন 2টি এনে ফেলো, আনলাম। তারপরে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এখানে 6টা, এখানে কয়টা? 2টা, তার মানে এখানে 3 দিয়ে গুণ দিলে 3 দ্বিগুণে 6 হয়ে যাবে। অক্সিজেন কয়টা? অক্সিজেন হচ্ছে 4টা, আর এখানে 3টা, টোটাল 7টা অক্সিজেন। তাহলে এখানে 7 আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 7/2 দিয়ে দিতে হবে, এছাড়া আর ভালো কোনো অপশন এখানে নেই আর কি। হ্যাঁ, তাই যে 7/2 অক্সিজেন দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তারপরে পানির ব্যাপারে, পানির হচ্ছে এখানে কয়টা অক্সিজেন? 2টি অক্সিজেন, কিন্তু এই পাশে কয়টি অক্সিজেন? 1টি অক্সিজেন। তাহলে আমরা এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে এখানে আমরা হাফ দিয়ে গুণ দিয়ে দিতে পারবো, শেষ। তো এই হলো আমাদের এখানকার বিষয়বস্তু, এবং প্রত্যেকের জন্য দহনতাপ দেওয়া আছে না? দহনতাপ দেওয়া আছে কিনা? আছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা দহনতাপগুলো লিখে ফেলি। প্রত্যেকের জন্য আমরা
এই বিক্রিয়া তাপ, এখানে বিক্রিয়া তাপ যেটা ওইটাই দহন তাপ হবে, কারণ এখানে সবগুলোকে 1 মোলকে পোড়াইছে। এই যে 1 মোলকে পোড়ানো হয়েছে, তো 1 মোলকে পোড়ানো হলে যেই তাপ উৎপন্ন হয় ওইটাই হচ্ছে দহন তাপ। আর এই বিক্রিয়া কত তাপ উৎপন্ন হয়েছে? এত। তার মানে এখানে যাহাই বিক্রিয়া তাপ তাহাই হচ্ছে দহন তাপ। তাহলে এখন এই জায়গাটাতে আমরা যেটা বলতে পারবো সেটা হলো যে এক ধাপের বিক্রিয়াটি কত, ওইটা আমরা এখন জানতে চাই। ইথিনের বিজারণে উৎপন্ন তাপ কত? তাহলে এখন এখান থেকে আমাদের ওই এক ধাপের যে রিয়াকশনটা থাকে সাধারণত ওইটা আমরা পাবো। এখন ইথিন হচ্ছে এটা C2H4। এখন কি বলেছে একটু দেখো তো, বিজারণ, ইথিনের বিজারণে উৎপন্ন তাপ কত, এইটা একটু বুঝতে হবে ভালো করে। দেখো আমরা নর্মালি জারণ বিজারণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ, ইলেকট্রন ছাড়ন মানে জারণ, এইভাবে আমরা পড়ে থাকি। আর ইলেকট্রনকে রিসিভ করা বা গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ। এটা হচ্ছে ইলেকট্রন কেন্দ্রিক সংজ্ঞা জারণ বিজারণের। তোমরা যদি জৈব যৌগ পড়ে থাকো তাহলে জেনে থাকবে যে এই জারণ বিজারণের অন্য আর একটা সংজ্ঞা আছে যেটাকে আমরা সাধারণত প্রাচীন সংজ্ঞা বা ওল্ড ডেফিনিশন নামে চিনি। সেটা কীরকম? সেটা হচ্ছে, আমি বিস্তারিত যাচ্ছি না ওই জায়গাটাতে, আমি জাস্ট সিম্পল কথা বলছি যে কোনো একটা কিছুর সাথে ধনাত্মক বা হাইড্রোজেন যুক্ত হওয়া হচ্ছে বিজারণ। কোনো একটা কিছুর সাথে ধনাত্মক কোনো কিছু বা হাইড্রোজেন যুক্ত হওয়া হচ্ছে বিজারণ। কোনো একটা যৌগ অথবা কোনো একটা পার্টিকুলার মৌল বা আয়নের সাথে ধনাত্মক কোনো একটা কিছু, ধনাত্মক কোনো একটা আয়ন, ধনাত্মক কোনো একটা মৌল বা ধনাত্মক কোনো একটা যৌগ, অথবা হাইড্রোজেন নিজেও তো ধনাত্মক, সাধারণত H+ আকারেই তো থাকে, তো এগুলো যুক্ত হওয়াকে বলছি আমি বিজারণ। আর এর উল্টো ঘটনাটা হচ্ছে জারণ, কোনো কিছুর সাথে ঋণাত্মক অথবা অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হচ্ছে জারণ। তাহলে এখানে ইথিনের বিজারণ বলতে আমরা বুঝবো যে হাইড্রোজেনকে যুক্ত করা। তাহলে চলো আমরা যদি হাইড্রোজেনকে যুক্ত করি তাহলে কীরকম দাঁড়াচ্ছে বিষয়টা, এটা দাঁড়াচ্ছে না যে H2, তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে স্বাভাবিকভাবে এই জিনিসটা হয়ে যাবে C2H6, ইথেন হয়ে যাবে। কারণ এই যে ইথিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে বিজারিত হলে ইথেন তৈরি হয়, এটা জৈব যৌগের পিওর নলেজ। আচ্ছা, এখন এই বিক্রিয়ার জন্যই আমাদের কাঙ্ক্ষিত ΔH0 এর ভ্যালুটা বের করতে বলেছে। সিম্পল, ওকে। তাহলে এখন আমরা দেখি তো সমতা করা আছে কিনা। হ্যাঁ, এই বিক্রিয়া সমতা করাই আছে। এই যে এখানে 4টা অক্সিজেন ছিল, এক্সট্রা করে 2টা হাইড্রোজেন এসেছে, 6টা হাইড্রোজেন হয়ে গিয়েছে। তো যাই হোক, তো ইথিনের বিজারণের ফলে আমরা ই পেয়েছি। মানে জৈব যৌগে এই জিনিসটাকে এইভাবে বলা হয় যে এটা তো অ্যালকিন একটা, তাই না? অ্যালকিনের বিজারণ করলে আমরা অ্যালকেন পাই। অ্যালকিনের বিজারণ করলে, এখন বিজারণ বলতে জৈব যৌগের ভাষায় আমরা বুঝবো হাইড্রোজেন যুক্ত হওয়া। তাহলে অ্যালকিনের বিজারণ করে আমরা অ্যালকেন পাচ্ছি। আর বিজারণ বলতে আমরা বুঝি হাইড্রোজেন যুক্ত হওয়া জৈব যৌগের ভাষায় বা প্রাচীন বা ডেফিনিশন অনুযায়ী। তাহলে এই হলো আমাদের এখানকার বিষয়বস্তু। তাহলে এখন আমরা যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে এইটার ΔH0 এর মানটা কিভাবে আমরা বের করতে পারি। তো আসো জিনিসটা একটু আমরা দেখি। আমাদের বানাতে হবে কার মতন? এর মতন করে বানাতে হবে। তো এর মতো করে যদি বানাতে চাই তাহলে আমাদের কি দরকার? C2H4 দরকার বাম পাশে। এই যে দেখো বাম পাশে 1 নং বিক্রিয়ায় C2H4 বাই ডিফল্ট আছে। তাহলে এই জন্য আমরা কি করব? আমরা সরাসরি 1 নং বিক্রিয়াটিকে তুলে ফেলব। এই যে 1 নং বিক্রিয়ানুসারে C2H4 প্লাস 3 অণু অক্সিজেন প্লাস 2 মোল কার্বন ডাই অক্সাইড প্লাস 2 মোল H2O এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে 1400 হবে। এরপরে কি দরকার? 1 মোল হাইড্রোজেন দরকার। তো 1 মোল তো হাইড্রোজেন এখানে আছেই, 1 মোল হাইড্রোজেন তো এখানে দেয়াই আছে। তো 1 মোল হাইড্রোজেন থাকলে আমরা সরাসরি এই যে এই বিক্রিয়াটাও লিখে ফেলতে পারি, অর্থাৎ 3 নম্বর বিক্রিয়াটা।
তো ডেল এইচ নটের ভ্যালু হচ্ছে -280 কিলোজুল পেলাম। তারপরে কি দরকার, 1 মোল C2H6 দরকার। সেটা কোথায় দরকার, ডান পাশে দরকার। কিন্তু এই যে দেখেন তো একটু কি আছে, আছে ঠিকই C2H6, বাট সেটা কোথায়, বাম পাশে আছে। তার মানে আমাদের এই যে 2 নং রিয়াকশনটা আছে, এই 2 নং রিয়াকশনকে আমরা -1 দ্বারা গুণ করে দেব, তাহলে এই জিনিসটা সপ করবে। অর্থাৎ এখানে প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড এই রিয়াক্ট্যান্টের জায়গায় চলে যাবে, আর রিয়াক্ট্যান্টগুলো প্রোডাক্টের জায়গায় চলে আসবে, আর এই ডেল এইচ নটের সাথেও বাই ডিফল্ট -1টা গুণ হয়ে যাবে। তো সিম্পল, আমরা জাস্ট এই কাজটা করে ফেলি। এটা হচ্ছে 2 নং রিয়াকশন। 2 নং রিয়াকশনের সাথে আমরা কি করছি, -1 গুণ দিচ্ছি। সো দ্যাটসে আমরা কি করব, এই যে তাহলে আমরা সোয়াপ করে দিচ্ছি, মাইনাসের কারণে সোয়াপ হচ্ছে। হ্যাঁ, তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইড প্লাস 3 মোল পানি C2H6 প্লাস 7/2 মোল অক্সিজেন। ডেল এইচ নটের ভ্যালু হচ্ছে -1550 কিলোজুল। ওকে, তাহলে এখন এই পুরো জায়গাটা যদি আমরা কাজ করি, দেখো তো আমাদের এখানে 2 মোল কার্বন ডাই অক্সাইড 2 মোল কার্বন ডাই অক্সাইড কাটাকাটি চলে যাচ্ছে। তারপরে H2O এর হিসাব, এই যে দেখো এখানে 1 মোল হাইড্রোজেন, মানে 1 মোল H2O, এখানে 2 মোল H2O, মিলে কত মোল, 3 মোল H2O ডান পাশে আছে, আর 3 মোল H2O বাম পাশে আছে। তার মানে এরা সবাই কাটাকাটি চলে যাবে। তারপরে হচ্ছে আর তো কিছুই নাই, আর হচ্ছে এখানে 3 মোল অক্সিজেন, হাফ মোল অক্সিজেন, আর এখানে 7/2 মোল অক্সিজেন। এখন দেখো তো 3 প্লাস হাফ, এখানে কিন্তু 7/2 আসতেছে। এই যে 3 মোল অক্সিজেন আর এই যে হাফ মোল অক্সিজেন, এদেরকে যোগ করলে আসে 7/2 মোল অক্সিজেন। অর্থাৎ আমরা যদি বলি যে 3.5, আর এই যে 7/2 এখানেও কিন্তু 3.5। তার মানে এই অক্সিজেনগুলো আলটিমেটলি কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তো আমরা নিচের এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে ফাইনালি যেই জিনিসগুলো থাকে সেগুলো জাস্ট আমি যদি লিখে ফেলি। ও আরেকটা ভুল গিয়েছে, আমরা এই জায়গাটাতে -1 দ্বারা গুণ করেছি, তাহলে এই জায়গাটাও কি মাইনাস থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে গেল। ভালো কথা, এখন জাস্ট আমরা লিখে ফেলি C2H4 প্লাস হাইড্রোজেন ইকুয়ালস টু, জাস্ট টিকে থাকলো শেষমেশ C2H6 ডান পাশে। তাহলে ওভারঅল ডেল এইচ নটের ভ্যালুটা দাঁড়ালো, এই যে সবগুলো যোগ করতে হবে, এই যে মাইনাস, আগেরগুলোতে এইভাবে দেখায়নি, এইটা একটু এইভাবে দেখিয়ে দিই, এই যে প্লাস হচ্ছে 1500। এখানে সুন্দর করে দেখাই, -1400 -280 প্লাস হচ্ছে 1550। ওকে, তো ভ্যালু দাঁড়াচ্ছে -130 কিলোজুল। তো এই হচ্ছে এইখানকার বিষয়বস্তু। তো সব সময় আমাদেরকে যে রিয়াকশনগুলো সুন্দরভাবে সব কিছু বলে দিবে তা কিন্তু নয়। আমাদের অনেক সময় এইরকমও দেয়া থাকতে পারে, কীরকম, এরকম যে এই যে বাংলায় বলে দেওয়া থাকবে যে এত এত এর দহন তাপ, এত এত এর বিজারণ উৎপন্ন তাপ বা সংগঠন তাপ, এরকম দেওয়া থাকবে। তো এই ভাষা থেকে আমাদেরকে বিক্রিয়াগুলো নিজেদেরকে লিখে নিতে হবে। এগুলো সরাসরি সবসময় প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে। তারপর আমরা এইভাবে বাই দেবো, একবার বিক্রিয়াগুলো তৈরি করতে পারলেই তো হচ্ছে, তারপর তো আমাদের সেই চেনা জানা বা পরিচিত ম্যাথের মতনই তো হয়ে যাচ্ছে। এই প্রশ্নে বলা হচ্ছে মিথেন, ইথেন, কার্বন ডাই অক্সাইড ও H2O এর গঠন তাপ যথাক্রমে এত এত এত, মিথেনের দহনতাপ কত এবং ইথেনের দহনতাপ কত। তো এখানেও সেমভাবে কোনো বিক্রিয়া দেয়া নেই, প্রত্যেকটা বিক্রিয়া আমাদের লিখে নিতে হবে
দেন আমাদের আগের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ম্যাথ করতে হবে। তো আগের ম্যাথটা আমি করিয়ে দিতে চাইনি, জাস্ট পজ দিয়ে আমি ওভারভিউ করে দিতে চাচ্ছিলাম, ওটা পুরোটাই করিয়ে দিয়েছি। তো এটা আমি পজ দিয়ে আমি একটা পুরো ম্যাথটা রিভিউ করে দিচ্ছি। দেখো, প্রথমেই আমি যেই কাজটা করেছি সেটা হচ্ছে মিথেন, ইথেন, কার্বন ডাই অক্সাইড এবং H2O এদের গঠন তাপ যেহেতু দেওয়া আছে, তা আমাদেরকে এদের গঠন বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। কারণ এই গঠন তাপকে ব্যবহার করতে হলে গঠন বিক্রিয়া লিখব, দহন বিক্রিয়াকে ব্যবহার করতে হলে দহন তাপকে ব্যবহার করতে হলে দহন বিক্রিয়া লিখতে হবে। তো এরকমভাবে গঠন তাপ যেহেতু দেওয়া আছে, তার মানে এদের প্রত্যেকের সংগঠন বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। তো আমি যেদিকে যেদিকে দেখাচ্ছি জাস্ট সেদিকে তাকাবে। এই যে মিথেনের সংকেত হচ্ছে CH4। এখন মিথেনের গঠন বিক্রিয়া কিভাবে লিখব? ওই যে প্রথমেই বলেছিলাম যে একটা পার্টিকুলার যৌগে যে সমস্ত উপাদান যুক্ত থাকে, উপাদান মৌল থাকে, সেই উপাদান মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে উক্ত যৌগটিকে তৈরি করে। তাহলে দেখো তো, মিথেনের মধ্যে যেহেতু CH4 আছে, তার মানে কোন কোন মৌল আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে। তাহলে দেখো তো, কার্বন এবং হাইড্রোজেন সরাসরি যুক্ত হয়ে মিথেন তৈরি করছে, এই দুই দিয়েছি সমতা করার জন্য। সেম গোস ফর ইথেনের মধ্যেও কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আর হাইড্রোজেন যুক্ত হয়েছে, সমতা করার জন্য 2 আর 3 দিয়েছি, সিম্পল। তারপর কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে, অক্সিজেন আছে, কার্বন আর অক্সিজেনকে যোগ করে দিয়েছি। পানি H2O, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যুক্ত করে দিয়েছি এবং এদের অক্সিজেনকে হাফ দ্বারা গুণ করেছি সমতা করার জন্য। দ্যাটস ইট। তার মানে এই যে গঠন তাপ, এইটাকে ব্যবহার করার জন্য আমরা সবগুলোর গঠন বিক্রিয়া লিখে ফেললাম এবং পাশাপাশি এই যে বিক্রিয়া তাপগুলো পাশে লিখে দিলাম। এখন এখান থেকে চেয়েছে কি? মিথেনের দহন তাপ, ইথেনের দহন তাপ। তার মানে এগুলো বের করার জন্য আবার কি লিখতে হবে? মিথেনের দহন বিক্রিয়াটা আর ইথেনের দহন বিক্রিয়াটা। চলো সেটা লিখে ফেলি আমরা। তো দেখো, আমরা মিথেন এবং ইথেনের দহন বিক্রিয়াটা লিখে ফেলেছি। দহন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে আমরা বিক্রিয়া করাবো এবং সমতা করে ফেললাম। এরপরে আমাদের কি করতে হবে? এ আর বিটা সলভ করতে হবে, তাই তো? তাহলে আমরা ফার্স্টে যদি এটা সলভ করি, এ সলভ করার জন্য আমাদের এই বিক্রিয়াটির মতো করে বানাতে হবে। এই যে এই 4টা বিক্রিয়াকে, এখন 4টা বিক্রিয়া কি আসলেই লাগবে? আমরা একটু দেখি তো। আমাদের বাম পাশে দরকার মিথেন, তাহলে এই যে এই যৌগে মিথেন আছে, বাট সেটা বাম পাশে নেই, ডান পাশে আছে, বাট আমাদের 1 নম্বরটা লাগবে। এ নম্বর সলভ করার জন্য 1 নম্বর বিক্রিয়াটিকে দরকার পড়বে। আর কি দরকার? অক্সিজেন দরকার। অক্সিজেন কোথায় কোথায় আছে? এই 2টি জায়গাতে অক্সিজেন আছে। এই যে 3 নম্বর বিক্রিয়াটিতে এবং 4 নম্বর বিক্রিয়াটিতে অক্সিজেন আছে। তারপরে দরকার কি? কার্বন ডাই অক্সাইড এবং H2O। কার্বন ডাই অক্সাইড 3 নম্বরেই আছে, 4 নম্বরে H2O চলে আসছে। আর কি কিছু দরকার আছে? বাকি আছে 2 নম্বরটা, বাট 2 নম্বর কে উৎপন্ন হয়েছে? C2H6। বাট C2H6 তো আমার 1 নম্বর বিক্রিয়ার এলিমেন্ট নয়। C2H6 হচ্ছে ইথেন হচ্ছে 2 নম্বর বিক্রিয়ার এলিমেন্ট। তার মানে এটা 2 নম্বর, মানে 2 নম্বর বলতে মানে বি প্রশ্নটা সলভ করার জন্য আমাদের কাজে লাগবে। এ বিক্রিয়ার এলিমেন্টে বা এতে যেই বিক্রিয়াটার কথা বলা হয়েছে সেই বিক্রিয়ার এলিমেন্টে আমার এই যে C2H6 নেই। তার মানে এটা আমরা এখন ব্যবহার করব না, আমরা বি প্রশ্নটি সলভ করার সময় ব্যবহার করব। সো দ্যাটস ওয়াই এই 3টি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমরা একটা বিষয় যদি একটু চিন্তা করি যে কি কি দরকার এখানে। প্রথমত দরকার CH4 আছে, CH4 1 নম্বরে, বাট কোথায় আছে? ডান পাশে আছে। আমাদের আনা দরকার কোথায়? বাম পাশে। দ্যাটস ওয়াই আমি কি করব? 1 নং বিক্রিয়াটিকে আমি -1 দ্বারা সিম্পলি গুণ করে দেব। তো দেখে ফেলো, 1 নম্বরটা এইভাবে আমি লিখে ফেললাম। আমি সব পুরো ম্যাথটাই করে ফেলছি, আমি এখন বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমাদের আর কি দরকার? 2 মোল অক্সিজেন দরকার। তো 2 মোল অক্সিজেন কি আছে কোথাও? হ্যাঁ আছে, বাম পাশেই আছে, বাট 2 মোল নেই, আছে কয় মোল? 1 মোল। তাই 1 মোল অক্সিজেন থাকার কারণে আমরা কি করব? আমরা 2 দিয়ে গুণ করব কাকে? এই 3 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দিব। এই যে দেখো 3 নম্বর ইকুয়েশনটাকে। আচ্ছা, আর একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে আসলে আমাদের গুণ দেওয়ার দরকার নেই। কারণ হলো যে এখানেও আরও একটা অক্সিজেন আছে। তো এই 2 জন মিলে আমাদেরকে 2 মোল অক্সিজেন দিবে, বা এই 2 জনকে সমন্বয় করে আমাদের 2 মোল অক্সিজেন বানাতে হবে। আমি আবার বলছি, আমরা এখানে 2 মোল অক্সিজেন দেখেছি, আমরা এখানে 2 মোল অক্সিজেন খুঁজে আমরা একটা জায়গাতে শুধুমাত্র অক্সিজেন পাইনি, আমরা 2টি জায়গাতে অক্সিজেন পেয়েছি। তার মানে এবং এই 2 জনই কিন্তু ইনক্লুডেড, মানে এই 2টি বিক্রিয়াই কিন্তু এখানে আছে, লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই 2 জনকে বিবেচনা করব। 2 জন থেকেই, অর্থাৎ 2 জনের কম্বিনেশন থেকে আলটিমেটলি আমাদের 2 মোল অক্সিজেন বানাতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা একটু
অন্য পাশে যাই বলতে আমরা একটু ডান পাশে আগাই, যে অক্সিজেনের হিসাবটা আমরা শেষে করছি বা পরে করছি, মানে যাদেরকে দিয়ে আমরা ইজিলি কাজটা করতে পারবো, মানে একা যারা আছে, যেমন অক্সিজেন তো দুটি আছে, তো এই জন্য আমরা অক্সিজেনটা একটু পরে হিসাব করছি। দেখি তো কার্বন ডাই অক্সাইড কোথায় কোথায় আছে। কার্বন ডাই অক্সাইড এই জায়গাটাতে আছে, কয়টা দরকার, একটা দরকার, এই যে আছে দরকার একটা, এবং এখানে আছেও একটা। দুটি পানি দরকার, দুটি H2O দরকার, কিন্তু এখানে কয়টি আছে, 1 মোল H2O আছে। তার মানে এই বিক্রিয়াটিকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে 2টি লাভ। কয়টি লাভ, 2টি লাভ। কিভাবে, এখানে 2 মোল পানিও পেয়ে যাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম 2 গুণ দেবার কারণে এখানে হাফ মোল অক্সিজেন হয়ে যাবে কত মোল, 1 মোল অক্সিজেন। তাহলে এখানে 1 মোল অক্সিজেন আর এখানে 1 মোল অক্সিজেন, দুটি মিলে 2 মোল অক্সিজেন। তাহলে দেখো সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে এইভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। তাহলে দেখো আমরা এই 4 নং বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করেছি, 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন আর 2 মোল পানি। তারপর বাই ডিফল্ট আমরা কি দেখতে পাবো, জিনিসগুলো কাটাকাটি চলে যায়। কিভাবে কাটাকাটি যায়, এই যে আমাদের অক্সিজেন এইখানে 2টা, এরা তো কাটাকাটি না, এরা বেসিক্যালি নিচে বসবে, এটা না, এরা কাটাকাটি চলে যাবে, কার্বন আর কার্বন চলে গেল। তারপর এখানে দেখো 2টি হাইড্রোজেন আছে, এখানেও 2 মোল হাইড্রোজেন আছে, চলে গেল। এই তো, আর বাদ বাকি জিনিসপত্র লিখে দিলাম। তারপর এই যে এই পাশটা সুন্দরভাবে কি করে দিলাম, যোগ করে দিলাম। আর এই যে এখানে 4 নঙে 2 গুণ হবার কারণে এখানেও আলটিমেটলি এই তাপের এখানেও কিন্তু 2 গুণ হয়েছে। আবার এখানে -1 গুণ হবার কারণে দেখো তো এটা কত ছিল, -74 ছিল, এটা কিন্তু +74 হয়ে গিয়েছে এই -1 গুণ করার কারণে। তো এইভাবেই তোমরা বিটাও সলভ করে ফেলবা। এটা HW দিয়ে দিলাম, তোমরা বাসায় করবে এটা। তো এইভাবে আলটিমেটলি আমাদের এই হেসের ম্যাথগুলো সাধারণত করতে হয়। জাস্ট একটু মাথা খাটাতে হবে, আমাদের যেটা দেওয়া আছে সেটার মতো করে বানানোর চেষ্টা করতে হবে। আর মাল্টিপল জিনিস থাকলে ওইটা নিয়ে শেষে চিন্তা করতে হবে, ঠিক আছে। এই অক্সিজেন যেমন এখানে একাধিক ছিল, তো এটা নিয়ে লাস্টে চিন্তা করবা। পানি এক জায়গাতেই ছিল, তার মানে এই পানির হিসাবটা মিলিতে গিয়ে বাই ডিফল্ট আমাদের কিন্তু এখানে অক্সিজেনের হিসাবটা মিলে গেল। তো এইভাবেই আলটিমেটলি ক্যালকুলেশনগুলো করতে হয়। পাশাপাশি এই দুটি ম্যাথও তোমরা বাসায় চেষ্টা করবে। এখানে বলা হচ্ছে চিনি, কার্বন ও হাইড্রোজেনের দহন তাপ যথাক্রমে এত হলে চিনির গঠন তাপ কত। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে চিনির সংকেত বা ফর্মুলাটা কি, এটা আমি জাস্ট লিখে দিচ্ছি, C12H22O11, C12H22O11, ঠিক আছে। তো এখন এখানে যে তথ্য দেয়া আছে, চিনির দহন তাপ দেয়া আছে, রাইট। তো বাই ডিফল্ট এই চিনিও কিন্তু আলটিমেটলি একটা হাইড্রোকার্বনের মতন না। তাহলে এই চিনিকেও যখন তুমি দহন করবে, অর্থাৎ দহন তাপ ব্যবহার করার জন্য তো অবশ্যই দহন বিক্রিয়াটা লিখতে হবে। তো সেক্ষেত্রে কি তৈরি হবে, অবশ্যই কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। আমি জাস্ট হিন্টসগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই বিক্রিয়াটিকে সমতা করলাম। তারপর কার্বনের দহন তাপ তো জানোই, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, হাইড্রোজেনের দহন তাপ তো জানোই, পানি বা H2O তৈরি হবে, শেষ। এখন কি চেয়েছে লাস্টে, চিনির গঠন তাপ কত। তার মানে আমাদের এখানে 3টা বিক্রিয়া পেলাম, চিনির দহন বিক্রিয়া, কার্বনের দহন বিক্রিয়া আর পানির দহন বিক্রিয়া। এরপর আর কি পাবো, আর কি জানতে চেয়েছে, চিনির গঠন তাপ কত। তাহলে চিনির গঠন বিক্রিয়াটাও লিখে ফেলতে হবে। এখন চিনির সংকেত তো বলেই দিলাম, C12H22O11। তাহলে এটার গঠন বিক্রিয়া কি হবে, যারা যারা এই চিনি তৈরি করেছে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই যে উপাদান যেগুলো আছে সেই উপাদান মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে চিনি তৈরি করবে বা এই গঠনটা তৈরি করবে। তাহলে কি লিখবো আমরা, কার্বন লিখবো, হাইড্রোজেন তো প্রকৃতিতে H2 আকারে থাকে, এটা লিখবো, আর O2 লিখবো। এরা মিলে কি তৈরি করবে, এরা মিলে হচ্ছে C12H22O11 তৈরি করবে, শেষ। এখন সমতা করো। সমতা করার জন্য কার্বনের পিছনে অবশ্যই 12 দিতে হবে, H22 তার মানে এখানে আমরা 11 দিয়ে দিলেই হচ্ছে, আর অক্সিজেন হচ্ছে 11টা, তার মানে 11/2 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এইভাবে আলটিমেটলি ঘটনাগুলো আমাদেরকে ঘটাতে হবে বা জিনিসগুলো লিখতে হবে। তাহলে এই তো, তাহলে এখন আমরা হচ্ছে এই বিক্রিয়াটার জন্য, পার্টিকুলারলি এই বিক্রিয়াটার জন্য ΔH এর ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন এই বিক্রিয়াটিকে কার মতন বানাতে হবে, এই বিক্রিয়াটিকে মানে এই যে এইখানের যে 3টা বিক্রিয়া পাবে, সেইখানের 3টা বিক্রিয়াকে, এখানের 3টা বিক্রিয়াকে এই এক ধাপের বিক্রিয়ার মতো বানিয়ে দেন কাজটা করে ফেললেই হয়ে যাচ্ছে। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে 3টি বিক্রিয়া দেওয়া আছে, বলেছে হেসের সূত্র ব্যবহার করে নিম্নোক্ত বিক্রিয়ার ΔH নট এর মান নির্ণয় করো। এখানে সমস্ত
বিক্রিয়াগুলোই দেয়া আছে, আমাদের নিজেদের কিছুই করতে হচ্ছে না আগের প্রশ্নটার মতন। তাহলে আমাদের কি দরকার, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা তো একটু যদি নজর দাও, এটা একটু ব্যতিক্রমধর্মী, এটা একদম সহজে মিলে যাবে ব্যাপারটা এমন নয়, একটু মনোযোগ দিবে। বাম পাশে দরকার এফইও, বাম পাশে এফইও আছে কোথাও? নাই। কোথায় আছে দেখো তো, এই যে ডান পাশে এফইও আছে। আর কোথাও এফইও আছে? আর কোথাও কিন্তু কোনো পাশে এফইও নাই। তার মানে এই এফইওটা অর্থাৎ এই এফইওটা আসবে এখান থেকেই, ঠিক আছে। আর কোথাও যেহেতু এফইও নাই, তার মানে এই এফইওর যোগানদাতা শুধুমাত্র এটাই। তো ভালো কথা। এখন কয়টা এফইও আছে? 3টা এফইও। তাহলে এই যে আমাদের 1/3 দ্বারা এটাকে ভাগ করে দিয়ে দিতে হবে, এবং এটাকে ডান পাশে চাই না, আমরা বাম পাশে চাই, এজন্য -1/3 দ্বারা ভাগ করে দিতে হবে। মানে এটা তো বেসিক্যালি হচ্ছে ফেরাস অক্সাইড, কারণ আয়রনের এখানে 2 জারণমান ব্যবহৃত হয়েছে, তার মানে এখানে হচ্ছে ফেরাস অক্সাইড। তো এই যে ফেরাস অক্সাইডটা, এটা আমাদের দরকার হচ্ছে বাম পাশে, এবং বাম পাশে পাওয়ার জন্য আমরা -1/3 দ্বারা গুণ করব। কেন 1/3? কারণ হচ্ছে এখানে 1 মোল দরকার আছে 3 মোল। কেন মাইনাস? এটাকে বাম পাশে চাই, আছে ডান পাশে। সো দ্যাটস ওয়াই আমরা এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটাকে গুণ করব -1/3 দ্বারা, দ্যাটস ইট, ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে কার্বন মনোঅক্সাইড আছে। কার্বন মনোঅক্সাইডের যোগানদাতা এরা সবাই, তাহলে এটা হিসাবটা এরা সবাই মিলে তৈরি করবে। মানে এখানে যে একটা কার্বন মনোঅক্সাইড পাচ্ছি, এরা সবাই মিলে আমাদেরকে একটা কার্বন মনোঅক্সাইড দিবে। তো এটা যেহেতু অনেকগুলো, তার মানে এটা কি করি, একটু পরে করছি আমরা, ঠিক আছে, একটু পরে দেখছি। আমরা বাদ বাকিটা মিলানোর চেষ্টা করি। আয়রন দরকার, আয়রন এই জায়গাটাতে আছে, আয়রন এফই। আর কোথাও কি এফই আছে? না। তার মানে এফই এর যোগানদাতাই একটা, এক জায়গা থেকে আমরা পাবো। কোন পাশে দরকার? ডান পাশে। হ্যাঁ, ডান পাশেই আছে। কয়টা দরকার? একটা দরকার, কিন্তু আছে কয়টা? 2টি। তাই এই জন্য এই বিক্রিয়াটিকে হাফ দ্বারা গুণ করে ফেলব, ঠিক আছে। তারপরে কি দরকার? কার্বন ডাই অক্সাইড। কিন্তু সমস্যা হচ্ছে কার্বন ডাই অক্সাইডেরও যোগানদাতা কয়েকজন? অনেকজন, 3জন। তার মানে এই কার্বন ডাই অক্সাইড পার্টিকুলার কোনো একজনের কাছ থেকে আসতেছে না, 3জন মিলে আমাদেরকে এই কার্বন ডাই অক্সাইডটা দিবে। তাহলে এই হিসাবটা মিলাবা কিভাবে? এইখানেই হচ্ছে চ্যালেঞ্জিং। মানে এই যে আমাদের একটা রিয়াকশন কিন্তু রয়ে গিয়েছে, এই রিয়াকশনের সাথে আমরা এক্স্যাক্টলি কত গুণ দিব, কত গুণ দিলে এই আমরা হুবহু, অর্থাৎ এই যে জায়গাটা আছে হুবহু এই জায়গাটা পাবো, এইটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। মানে এইটাই একটু ব্যতিক্রম হয়ে গেল জায়গাটা আর কি। তাহলে এখন এইটা আমরা কিভাবে মিলাবা, এটা তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবা। তারপর আমি যদি আরেকটু হিন্টস দিতে চাই, সেটা হবে কিছুটা এরকম, যে আমাদের দরকার কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের সংখ্যাগুলো 3টা, মানে এদের অনেকগুলো। তাহলে এই অনেকগুলোর জন্যই আলটিমেটলি ঝামেলাটা হচ্ছে। অনেকগুলো যদি না থাকতো তাহলে আর কোনো আমাদের প্রবলেম ছিল না আসলে। তাহলে আমরা এদেরকেও বাদ দেই, মানে এদের হিসাব নিকাশও আমরা একটু রাখি। দেখো তো, এতদিন তো আমরা এত যে কয়টা রিয়াকশন আমরা সলভ করে এসেছি, সবগুলোতে আমরা দেখেছি কি কি দরকার, মানে কি কি আছে এই বিক্রিয়াটিতে, সেই অনুযায়ী আমরা সাজানোর চেষ্টা করেছি। কি কি দরকার নেই সেটা বলেছিলাম, সেগুলো অটোমেটিক্যালি বাদ চলে যাবে, এটা কিন্তু আমি বলেছি। এখন যেহেতু এখানে আসলে আমরা এই দরকারি জিনিসগুলো মিলাতে পারছি না, তার মানে কি কি বাদ দিতে হবে সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখি। যেমন এখানে Fe2O3 অর্থাৎ ফেরিক অক্সাইড আছে, এটা কিন্তু আমাদের এই এক ধাপের বিক্রিয়ায় নেই, তার মানে এই ফেরিক অক্সাইডকে বাদ দিতে হবে। আবার এখানেও এই যে দেখো Fe3O4 আছে, এটাকেও আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা সেটাই যদি করতে চাই যে আমাদের এগুলো বাদ দেবার জন্য কি দরকার, এগুলো বাদ দেবার জন্য কোন প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করা দরকার, সেটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে দেখবে যে আমাদের এই 2 নং রিয়াকশনটিকে -1/6 দ্বারা গুণ করলেই আমাদের এই জিনিসগুলো কাটাকাটি চলে যাবে, এটা এটা এটা। কেন মাইনাস? একটু হিন্টস দেই, দেখো একটু। সেটা হচ্ছে দেখো তো, Fe2O3 আর এখানেও Fe2O3, এরা পরাপর একই বাম পাশে আছে না, কিন্তু এদেরকে তো আমাদেরকে তো বাদ দিতে হবে। তাহলে এই জন্য আমরা যদি এই 2 নং রিয়াকশনটাকে যদি একটু সলভ করে দেই, তাহলেই কিন্তু আলটিমেটলি হচ্ছে এটা কি চলে যাবে? বাদ চলে যাবে। তো এজন্যই আলটিমেটলি এখানে শুধু 1/6 দ্বারা গুণ করছি না, -1/6 দ্বারা গুণ করছি। আবার বলছি, দেখো 1 নং বিক্রিয়ায় Fe2O3 আছে,
1 নং বিক্রিয়াকে কিন্তু আমি মাইনাস দিয়ে গুণ করিনি, আমরা জাস্ট প্লাস হাফ দিয়ে গুণ করেছি, তাই 1 নং বিক্রিয়াটা যেমন আছে তেমনই থাকবে। কিন্তু এই 1 নং বিক্রিয়ার বাম পাশে Fe2O3 আছে, যেটা আমাদের দরকার নেই, তার মানে Fe2O3 বাদ দিতে হবে, কাটাকাটি যেতে হবে। কিন্তু এই Fe2O3 আরেকটা যেটা আছে সেটাও বাম পাশেই আছে, তাই সেজন্য এই Fe2O3কে বাদ দিতে গেলে এটাকে ডান পাশে নিতে হবে। তাই 2 নং বিক্রিয়ায় Fe2O3কে ডান পাশে নেবার জন্য আমরা এখানে -1/6 দ্বারা গুণ করে ফেলেছি। ঠিক আছে, তো এরপর বাই ডিফল্ট দেখবে যে Fe3O4ও বাই ডিফল্ট কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। তাই তো এইভাবে তোমরা একটু করে দেখবে, এইটার অ্যান্সার ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে -17.3 কিলোজুল। ঠিক আছে, এইটা হবে এর অ্যান্সারটা, -17.3 কিলোজুল। তো এই ছিল আমাদের আজকের পড়াশুনো এই হেসের সূত্রের মধ্যে। যেভাবে যতভাবে ম্যাথ হওয়া পসিবল আমি মোটামুটি সবগুলোই দেখিয়ে দেবার চেষ্টা করেছি। এই ম্যাথগুলো যদি যথাযথভাবে সলভ করতে পারো, আমার মনে হয় না যে আপ টু অ্যাডমিশন পর্যন্ত এখান থেকে আর প্রবলেম হবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। এবং এই লেকচারের মাধ্যমেই আমাদের এই তাপ রসায়ন টপিকটি শেষ হলো।